আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে ব্রাদার্স সেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। কি অবস্থা সবার? আবার চলে আসলাম গুচ্ছ বা জিএসটির 20-21 সালের প্রশ্ন সমাধান করব, বায়োলজি প্লাস হচ্ছে কেমিস্ট্রি, এই দুইটা। আচ্ছা, এখন আমি একটা কথা সবসময় বলি যে আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে যে দেখা যায় কি, যে সামনে গুচ্ছ পরীক্ষা বা সামনে কৃষি পরীক্ষা, আমরা কি করি যে হচ্ছে এতদিন মেডিকেল কোচিং করছি, আমরা ভাবি যে হচ্ছে বায়োলজি তো পারি, কেমিস্ট্রি তো পারি, ঠিক আছে, ম্যাথ আর ফিজিক্সে বা ফিজিক্সে এগুলাতে বেশি টাইম দিই। হ্যাঁ, অবশ্যই টাইম দিবা, বিশেষ করে এগ্রির জন্য তো মাস্ট টাইম দেয়, কারণ এগ্রিতে হিউজ সময় আছে। বাট এই যে জিএসটি যেটা আছে, জিএসটির ক্ষেত্রে আমার সাজেশন যেটা থাকবে, তুমি ডেফিনেটলি টাইম দিবা, বাট এগুলাকে অবহেলা করে না। হ্যাঁ, কারণ তোমার এগুলা স্ট্রং পয়েন্ট। জিএসটি দেখা গেছে 43-44 পায় উপলব্ধ চান্স পায়, ঠিক আছে, 45 পায় চান্স পায়, ঠিক আছে। আচ্ছা, একদম সেফ জোন তুমি যদি চিন্তা করো তাহলে কত, ধরো 50 প্লাস 52-53 পায়ও একদম চান্স পাওয়া যায়। তাহলে চান্স পাওয়া কিন্তু খুবই সহজ। এর জন্য তুমি যদি একটু ভালো মার্ক ক্যারি করতে পারো, যেগুলো তোমার স্ট্রং পয়েন্ট সেগুলো থেকে, তাহলে কিন্তু ডেফিনেটলি তুমি ভালো করতে পারবে। সো এগুলাকে প্রায়োরিটি দিবা, ঠিক আছে, বেশি পড়বা, ঠিক আছে, ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে প্রায়োরিটি দিবা, ট্রাই করবা বেশি বেশি, বাট এগুলাকে অবহেলা করে না যে না একদমই পড়বা না, পরীক্ষার আগে যে শুধু পড়বা, ব্যাপারটা যেন এমন না হয়। ক্লিয়ার? সবকিছু শোনা যাচ্ছে? সবকিছু ক্লিয়ার? আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে চলো আমরা আজকে শুরু করব হচ্ছে কি, রসায়ন দিয়ে আমরা শুরু করব। আমরা কি করব? রসায়ন দিয়া শুরু করব। আচ্ছা, ওকে, খুবই সুন্দর একটা কোশ্চেন আসছে। রেডি সবাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যারা যারা আছি সবাই হচ্ছে শোনা যায়? জি ভাই, শোনা যায়, ওকে, ঠিক আছে। হ্যাঁ, যারা আছে সবাই একটু কি করব, হাতটা চালাবো। হ্যাঁ, এখন তো আর রোজা নেই, তার মানে কি এখন হাত চালানো যাবে, তাই না? তাহলে চলো আমরা শুরু করি। তাহলে প্রথম কোশ্চেন বলছে এক্স এবং ওয়াই, এক্স আর ওয়াই, এই যে পরমাণু দুইটা আছে তাদের সর্ববহিষ্ঠ স্তরে যথাক্রমে 3টা ইলেকট্রন আছে এর, আর এর আছে কয়টা? 6টা। এর আছে কয়টা? 6টা। আমরা যদি একদম সিম্পলি চিন্তা করি, 3টা ইলেকট্রন থাকে 3 নাম্বার গ্রুপে বা 13 নাম্বার গ্রুপের ক্ষেত্রে, 6টা ইলেকট্রন থাকে 16 নাম্বার গ্রুপের ক্ষেত্রে। তাহলে এই যে 3টা ইলেকট্রন যারা আছে, সে কি করবে? সে সর্বোচ্চ অষ্টক পূরণ করার জন্য, 8টা হওয়ার জন্য, সে কি 8টা হওয়ার জন্য কি করবে? 3টা ত্যাগ করে দিবে। আর যে 6টা আছে সে কি করবে বলতো? সে 2টা কি করবে? গ্রহণ করবে। এটুকু বুঝছি কিনা? তার 3টা আছে, 3টার মধ্যে 3টা ছাইরা দিয়া 8-এর মতো হইতে পারবে, অষ্টক পূরণ হয়ে যাবে। আবার সে 2টা গ্রহণ করলে কিন্তু কি তার জন্য গ্রহণ করা সহজ, মানে ওয়াই এর জন্য গ্রহণ করা সহজ, এক্স এর জন্য ছাইরা দেওয়া সহজ। বুঝতে পারছি? তাহলে তাহলে এই যে এক্স আর ওয়াই যেটা সবগুলো গঠন কিন্তু এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। তাহলে কি হবে একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এক্স যেটা আছে, এক্স যেটা আছে সেটা কি করবে? তার যোজনী কত? তার যোজনী হচ্ছে, এক্স এর যোজনী কিন্তু 13 নাম্বার গ্রুপ, 13 নাম্বার গ্রুপের সবার যোজনী কত? 3। 16 নাম্বার গ্রুপ যেহেতু সে 2টা কি করবে? গ্রহণ করে তার অষ্টক পূরণ করা সহজ, তার যোজনী কত? 2। তার যোজনী কত? 2। তাহলে এই যে এক্স আর এই যে ওয়াই, এক্স এর যোজনী হচ্ছে 3, যোজনী ট্রান্সফার হয় ওর কাছে যাবে। আর এই যেটা হচ্ছে ওয়াই, ওয়াই ওয়াই এর যোজনী হচ্ছে 2, তাহলে 2 কই যাবে? এক্স এর কাছে আসবে। বুঝছি কিনা? তাহলে কি এই যে x2 y3 কোনটা মিলছে? বি নাম্বার মিলছে। পোলাপান, কোশ্চেন ব্যাংক থেকে কি কমন আসতে পারে? ডিরেক্ট তো কমন আসবে না, ডিরেক্ট তো কমন আসবে না, বাট টপিক কমন আসবে। যেমন আজকেই তোমার আমি দেখাবো যে কেমিস্ট্রি যে সেম জায়গা থেকে যে বারবার কোশ্চেন হচ্ছে, এটা আমি তোমার দেখাবো। জায়গা একই থাকে, জায়গা একই থাকে, ঠিক আছে। এই তো বাচ্চা কাচ্চা বুঝছি। আবার আবার একটু বলি, যারা একটু পরে আসছো, এক্স এর 3টা ইলেকট্রন আছে, তার মানে সে সর্বশেষ শক্তি স্তর 3টা ইলেকট্রন আছে, তার মানে কয় নাম্বার গ্রুপের মৌল? 13 নাম্বার বা 3 নাম্বার গ্রুপের মৌল। ওয়াই এর সর্বশেষে কয়টা আছে? 6টা আছে, তার মানে 16 নাম্বার বা 6 নাম্বার গ্রুপের মৌল। তাহলে 6 নাম্বার গ্রুপের মৌলের যোজনী কত হয়? যার অষ্টক পূরণ হইতে যত সেটাই তো, তার মানে তার 2। আর এক্স এর কত হবে? সে 3টা ত্যাগ করলে অষ্টক পূরণ হয়, তার যোজনী 3। তাহলে যোজনী ট্রান্সফার হয়, অ্যাড দিয়ে এর দিই, অ্যাড 2 এটা দিছি, তাহলে আনসার কি হচ্ছে? ডি। ওকে, ঠিক আছে। তারপরেরটা দেখি, এটাকে একেবারে ম্যাঙ্গানিজ MnO2, ঠিক আছে, ম্যাঙ্গানিজ অক্সাইডের উপস্থিতিতে এই যে ম্যাঙ্গানিজ অক্সাইড, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ায় ম্যাঙ্গানিজের কি হিসাবে কাজ করে? KClO3 থেকে তৈরি হচ্ছে আমাদের কি?
KCl প্লাস হচ্ছে অক্সিজেন, KCl প্লাস হচ্ছে কি O2। ঠিক আছে, তাহলে এটা মিলানোর জন্য কি করা যেতে পারে? এই যে দেখো এখানে তিনটা আছে, এখানে কি আছে দুইটা আছে, মিলছে? মিলছে না। তাহলে এখানে কি দিলাম? 2 দিলাম। তাহলে পটাশিয়াম কয়টা হয়েছে? দুইটা, এখানেও 2 দিলাম। 3 দুগুণে 6 হয়েছে, তাহলে এখানে কত বসবে? 3 বসবে। এখানে কত বসবে? 3 বসবে। সমতাকরণ করছি। এই বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ কি হিসাবে কাজ করে একটু কমেন্ট করো। এখন বলছে এই যে উপস্থিতিতে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়, বইলেই দিছে অক্সিজেন। হ্যাঁ, উৎপন্ন হয়েছে, ভালো কথা। উৎপাদিত অক্সিজেনের পরিমাণ বলছে 96 গ্রাম, অক্সিজেন কতটুকু? 96 গ্রাম। তাহলে এই যে KCl এর পরিমাণ কতটুকু তোমার কাছে চাইছে? কি KCl এর পরিমাণ কতটুকু? যারা জানি তারা কমেন্ট করবো। তাহলে এই KCl এর পরিমাণ কতটুকু এটা তোমার কাছে চাইছে, কোশ্চেন তোমার কাছে এটা। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি। এই যে অক্সিজেন, অক্সিজেন আণবিক ভর কত? 32। অক্সিজেন কত? 32। আচ্ছা ওকে, আছে কয় অণু? 3 অণু। 3 3 32 কত হয়? 3 30 90, 3 32 কত হবে? 96। দেখো আছে এখানে কতটুকু? 96 আছে। কতটুকু? 96। বইলাই দিছে 96 তৈরি হয়। তার মানে বোঝা যায় এই যে এখানে 3 মোল তৈরি হয়েছে, 3 মোল মানেই কত? 96। নরমালি একদম সিম্পল ভাবে মিলে গেছে। তারপরে বলছে এটা থেকে এতটুকু 96 গ্রাম অক্সিজেন তৈরি হয়, তাহলে এটা কত হবে? তার পারমাণবিক সংখ্যা যত, সেটার দ্বারা 2 দ্বারা গুণ করবা, তাইলেই হয়ে যাবে। তাহলে দিয়ে এইটাও দিয়ে দিচ্ছে তারা, এই যে 74.6। তাহলে এখানে কি হবে? এই যে 74.6 ইন্টু কত হবে? 2। ইন্টু কত? 2। তাহলে এটা কত হয়? তুমি এটা 75 ধরো, তাহলে তো তুমি কাছাকাছি যাইতে পারবা। তাহলে 75 কত হয়? 150। 150-র কাছাকাছি কোনটা আছে দেখো, এই যে 149.2। 149.2 বুঝছি কিনা বললাম এটা? এটা কে কে বুঝছো? কে কে বুঝতে পারছে এটা? একটু কমেন্ট করবো আমরা, কে কে বুঝছি। হ্যাঁ, ডি হবে, ডি হবে। কে বলছে এটা? মৌ বলছে। হ্যাঁ, ডি হবে। গুড, ঠিক আছে। ক্লিয়ার না এটা? জি জি বুঝছি। ওকে, ঠিক আছে, ক্লিয়ার এটা? এই যে ম্যাঙ্গানিজ, এটা কি? এটা একটা ধনাত্মক প্রভাবক, MnO2। আমরা পড়ছিলাম এটা কি প্রভাবক? ধনাত্মক প্রভাবক। ধনাত্মক ধনাত্মক প্রভাবক, খুব ইম্পর্টেন্ট। কি প্রভাবক? ধনাত্মক প্রভাবক। ঠিক আছে, বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। ক্লিয়ার? আচ্ছা ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এরপরটা আসো। বলছে একটা অ্যালকেনকে ওজোনালাইসিস করলে বা ওজনীকরণ করলে এক অণু প্রোপানন ও এক অণু ইথানল পাওয়া গেল, তাহলে যৌগটা কি? অ্যালকিনটা কি বা মাতৃ যৌগটা কি? মাতৃ যৌগটি। চলো যেমনে যেমনে বলছে ওইটাই আমরা বলি। বলছে উৎপাদ আমরা চিন্তা করি, উৎপাদ আমরা চিন্তা করি। উৎপাদে বলছে প্রোপানন। প্রোপানন মানে কি? CH3 CO CH3 পাবো একটা। ওকে, ভালো কথা। প্লাস আরেকটা বলছে ইথানল। ইথানল পাবো। ইথানল মানে কয় কার্বনের? 2 কার্বনের, CH3 CHO। এই দুইটা আমি পাইছি। তাইলে এর মা কে? সন্তান হচ্ছে এই দুইটা, এটার মা কি হবে? আমরা জানি কিনা, যেহেতু এটা 5 কার্বনের যৌগ, এখানে 3টা এখানে 2টা, 5টা কার্বন আছে। আমরা যারা ওজনীকরণ ভালো পারি তারা এটা পারার কথা, যারা জানি তারা কমেন্ট করো। ওজনীকরণ সিস্টেম হচ্ছে যে দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে না, এই যে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনের মধ্যে কোন হাতের মধ্যে যদি হাইড্রোজেন থাকে, কি বলছি? যদি হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড হয়। এই যে অ্যালডিহাইড হইছে মানে কি? কোনো না কোনো পাশে হাইড্রোজেন আছে। তাহলে 2 কার্বন কেমনে? 1 কার্বন তো এইটাই, আরেক কার্বন CH3। এই যে CH3 আর এই যে C আর এই যে H। ভালো কথা, আরেকটু ক্লিয়ার করি, আরো ক্লিয়ার করি। মনে রাখবা দ্বিবন্ধনের, এই যে দ্বিবন্ধনের ওজনীকরণে মাঝখান বরাবর ভাগ করে দিবা। এই পাশে একটা উৎপাদ পাবা, এই পাশে আরেকটা উৎপাদ পাবা। এখন উৎপাদ কিটোন হবে না অ্যালডিহাইড হবে, এটা বুঝবা কিভাবে? যদি হাইড্রোজেন থাকে, বাচ্চা কাচ্চা, হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড হবে। কত কার্বনের অ্যালডিহাইড? যত কার্বন আছে তত কার্বন। এই যে 1 কার্বন, এই যে 2 কার্বন, 2 কার্বন অ্যালডিহাইড। তাইলে এখানে যেহেতু কিটোন হইছে, তার মানে এই 2 হাতের মধ্যে কোনো হাইড্রোজেন আছে? ক্লিয়ার? হাইড্রোজেন থাকলে কোনোদিন কিটোন হইতে পারে না, তার মানে হাইড্রোজেন নাই। তাহলে কি হবে? কয় কার্বন? 3 কার্বন। 1 2 3 কার্বন। 1 কার্বন তো আছে, বাকি 2 কার্বন দিব। তাহলে কি? CH3, এই যে CH3 CH3 CH3। তাহলে এটাই তোমার মা। এটাই কি? এই 2 বাচ্চার মা হচ্ছে এটা। তাহলে এটা একটু সুন্দরভাবে যদি আমরা লিখি, তাহলে কি? CH3 CH দ্বিবন্ধন C, এই যে C, তারপর হচ্ছে কি CH3, আর একটাকে উপরে নিচে তুমি যেখানে দাও দিলা, উপরে নিচে দেয়া কি কথা এটা। এখন নামকরণ আমি এই দিক থেকে 1 ধরতে পারি, এটা 2 ধরতে পারি। 2 নম্বরে এই দিক থেকেও কি, এটাকে আমি 1 ধরলাম, এটাকে আমি 2 ধরতে পারি। 2 দিক থেকে দ্বিবন্ধন মাঝখানে। নামকরণ কোনটা সঠিক হবে বাচ্চা কাচ্চা? নামকরণ কোনটা সঠিক হবে? আমি এই দিক থেকে যাব, না আমি এই দিক থেকে যাব, না আমি এই দিক থেকে যাব? কোন দিকে যাব?
ডেফিনেটলি আমি কি যাব বলতো, প্রথম দিক থেকে যাব, এই যে এই দিক থেকে যাব। কেন আমি এই দিক থেকে যাব? কারণ এই দিক থেকে শাখা কাছে, এই দিক থেকে কি শাখা কাছে। তাহলে এটা 1, এটা 2, তাহলে কি হবে? এইটা হচ্ছে 3, এটা কত 4, ঠিক আছে 4। তাহলে 4 কার্বন মানে বিউট হবে। মিথাইল কয় কার্বনের? 2 নাম্বার কার্বনে। তাহলে 2 মিথাইল, ঠিক আছে 2 মিথাইল, এটা 1 এটা 2, 2 মিথাইল, এটা কি হবে? বিউট। দেখো চল এখন 2 মিথাইল বিউট কত, 1 ইন না 2 ইন বলো তো? 2 মিথাইল বিউট কততে ইন? এই যে দেখো এটা কয় নাম্বার কার্বন? 2 নাম্বার। ইন কয় নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। তাহলে 2 মিথাইল 2 বিউট 2 ইন। আচ্ছা এই যে 2 মিথাইল বিউট 4 কার্বন 2 ইন। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বাচ্চা কাচ্চা? ক্লিয়ার। জিএসটি কোনো না, জিএসটি কোনো এক্সাম ব্যাচ নাই, আমাদের ফুল কোর্স আছে, ফুল কোর্সে ভর্তি হইতে পারো। জিএসটি প্লাস এগ্রি স্টার, জিএসটি প্লাস হচ্ছে এগ্রি, দুইটাই মিলে। হ্যাঁ এগ্রি স্টার 2.0, ঠিক আছে। এটা এখন অফার চলতেছে, কালকে পর্যন্ত আছে 1599 টাকা, ঠিক আছে। এরপরে কিন্তু এটা বাইরে যাবে। দি ক্লিয়ার না? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ওজনীকরণটা। ওকে, তার মানে ওজনীকরণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওজনীকরণ থেকে কোশ্চেন আসতে পারে। আবারও বলতেছি, কোশ্চেন রিপিট হয়, 1টা 2টা 5টা কমন পড়তেই পারে, 1টা 2টা, কিন্তু কিন্তু টপিক কমন পড়বে, টপিক প্রচুর কমন পড়বে। হ্যাঁ টপিকটা মাথায় রাখবো আমরা। বলছে অ্যালকাইল হ্যালাইড, দেখ আজকে দুপুরে করাইছে, ওখানে অ্যালকাইল হ্যালাইড SN1 SN2 থেকে প্রত্যেক সেট 3 বছর, লাস্ট 3 বছর যাবত জিএসটি হয়, প্রত্যেকবারই SN1 SN2 থেকে কোশ্চেন আসছে, প্রত্যেকবারই আসছে। এখন তুমি কোশ্চেন তো রিপিট ডিরেক্ট কমন পড়ে নাই কোনোবারই, একটার সাথে একটা মিল নাই, বাট কোশ্চেন ওই টপিক থেকে আসছে, ঠিক আছে। এর জন্য আমরা কোশ্চেন অ্যানালাইসিস করতেছি। আচ্ছা নিচের কোনটা অ্যালকাইল হ্যালাইড SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সর্বাপেক্ষা সক্রিয়? SN2 বলছে, কিন্তু আমি সবসময় বলতাম ছোটটাই বড়, বড়টাই ছোট। যেহেতু SN1 যেটা এটা ছোট, এটা বড়, তাইলে এটা যেহেতু 2 ধাপে ঘটতো, এটা যেহেতু হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে ঘটতো, তাহলে এটা কি হবে? 1 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে কোনটা 1 ডিগ্রি আছে? কোনটা হবে অ্যান্সার বলো? কোনটা 1 ডিগ্রি? 1 ডিগ্রি ক্ষেত্রে ঘটবে? কোনটা 1 ডিগ্রি আছে? কোনটার ক্ষেত্রে হবে? কি বলছে? সর্বাপেক্ষা সক্রিয় হবে। আচ্ছা স্থায়িত্বের ক্রম আর সক্রিয়তার ক্রম নিয়ে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে না? আচ্ছা আমি কি বলছি? ছোটটাই বড়, এখন ঠিক আছে কিনা? ছোটটাই বড়, বড়টাই ছোট, তাহলে এটা কয় ডিগ্রি হবে? আবার SN1 যেহেতু এটা 2 ধাপে ঘটে, এটা 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে ঘটে, বা 3 ডিগ্রি RX এর ক্ষেত্রে ঘটে, তাহলে এটা যেহেতু বড়, এটা কয় ডিগ্রি ঘটবে? 1 ডিগ্রির ক্ষেত্রে ঘটবে। কয় ডিগ্রি? 1 ডিগ্রির ক্ষেত্রে ঘটবে। তাহলে আনসার কোনটা হবে? এ। আনসার কমেন্ট পারলে তো আনসার করা উচিত। এটা আর কত করাবো তোদের বল? ঠিক আছে ওকে ঠিক আছে। তারপর একটা এই যে একটা টপিক, হাইলি ইম্পর্টেন্ট টপিক রে, এর চেয়ে ইম্পর্টেন্ট টপিক হইতে পারে না, অনেক ইম্পর্টেন্ট। সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কোনটা? ক্যাটায়ন মানে পজিটিভ, ক্যাটায়ন মানে কোনটা? পজিটিভ, যেটাকে তোমার বইয়ে যারা পারো তারা আনসার করবো। কার্বোনিয়াম বলা হয়। নিয়াম, আম মানে কিন্তু ধাতু, আম মানে কি? ধাতু। আম মানে কি? আম মানে এই আম সেই আম না যেটা রাজশাহীতে পাওয়া যায়। আম মানে কি? ধাতু। আর আম মানে কি? ধাতু। বুঝতে পারছি? আম মানে হচ্ছে ধাতু, আর ধাতু সবসময় কি হয়? পজিটিভ হয়। তাহলে আনসার কোনটা হবে? কোনটা হবে? পারা উচিত রে, আর কত ট্রিক দিব এটা। আচ্ছা দেখো আবার বলি, SN2 আর হচ্ছে কার্বানায়ন, কার্বানায়ন
SN2 আর হচ্ছে কার্বন আয়ন, এই দুইটার ক্রমই হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। বাকি সবার ক্রম 3 2 1, বাকি সবার ক্রম কি 3 2 1 3 2 1, বাকি সবার ক্রম 3 2 1 3 2 1 কই আছে 3 কোনটা? এটা কয় ডিগ্রি? এই যে পুরোটাই মিলে একটা, এটা 1 ডিগ্রি, এটা বাদ। ওকে, এটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি, এটাও বাদ। ঠিক আছে, এটা কয় ডিগ্রি? এই যে এই পাশে একটা আর এই যে এই পাশে একটা আর, এটাও কয় ডিগ্রি? 2 ডিগ্রি, এটাও বাদ। এই যে দেখো এই পাশে কয়টা আর? 2টা আর, TS2, এই যে এইটুকু মিলা আর একটা, তাহলে কয়টা আর হইলো? 3টা আর, তাহলে কি 3 ডিগ্রি। এই যে কে বলছে? তাহমিদ দীপ্ত, হ্যাঁ দীপ্তটা ঠিক আছে, তাহলে কয় ডিগ্রি হবে? 3 ডিগ্রি। আনসার কি? ডি। পারা উচিত এগুলো বলো পান। তারপরটা, কোন যৌগটার স্ফুটনাঙ্ক সবচাইতে কম? কোন যৌগটার স্ফুটনাঙ্ক সবচাইতে কম? যারা পারি তারা কমেন্ট করবো। প্রথমত কথা যৌগগুলা কি? যৌগগুলা কি আমরা সেটা যদি চিন্তা করি, এটা একটা অ্যালকোহল, এটা কি একটা অ্যালকোহল, ROH অ্যালকোহল। ওকে, এটা কি C2H5, এটা একটা ইথার, এটা কি ইথার, বুঝছি কিনা এটা? এই যে এটা C2H5, এই যে ও এই পাশে আবার কি C2H5, মানে ডাই ইথাইল ইথার, দুইটা ইথাইল মূলক, ইথার ডাই ইথাইল ইথার। এটা কি COO, এটা একটা এস্টার, এটা একটা কি এস্টার, আর এটা একটা কি অ্যালডিহাইড, এটা কি অ্যালডিহাইড, আমরা বুঝাই যাচ্ছি এই যে অ্যালডিহাইড আছে। এই চারটা যৌগের ভিতরে, হ্যাঁ সবাই কমেন্ট করো, এই চারটা যৌগের ভিতরে কোনটা সবচেয়ে বেশি সক্রিয়? এটা আমরা কোনটা সবচেয়ে বেশি স্ফুটনাঙ্ক কম? আমরা মনে রাখবো এখান থেকে সবচেয়ে নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে কাজ করে কে বাচ্চা কাচ্চা? এই যে ইথার, এই হচ্ছে নিষ্ক্রিয় দ্রাবক, নিষ্ক্রিয় দ্রাবক। ঠিক আছে, নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে ব্যবহার করা। এই ইথারের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, অমুক তমুক হাবিজাবি যা আছে সব কম, হাবিজাবি যা আছে সব কি হবে? কম হবে। ঠিক আছে, হাবিজাবি যা আছে সব কি হবে? কম হবে। ক্লিয়ার? তার আনসার হচ্ছে কি বলো? ইথার। আনসার কি হবে? ইথার হবে। তাই নাকি বি নাম্বার। ঠিক আছে, আনসার কি বি নাম্বার। ওকে, এরপরটা, কোন একটি লবণ দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সাদা অধক্ষেপ দেয়? আবার বেরিয়াম ক্লোরাইড দিলে সাদা অধক্ষেপ পড়লো। আচ্ছা, যা HCl দ্রবীভূত হয় না, HCl দ্রবীভূত হবে না। লবণটি শিখা পরীক্ষায়, হাই হাই রে, দেখ কত সহজ কোশ্চেন। সোনালী হলুদ, এখন তো পারার কথা। সোনালী হলুদ কে দেয় শিখা পরীক্ষায়? সোনালী হলুদ কে দেয়? কমেন্ট করো, সোনালী হলুদ কে দেয়? সবাই জানি না আমরা, বলো সোনালী হলুদ কে দেয়? জানি এটা আমরা, তাহলে ডেফিনেটলি কপার তো দেয় না, কপার তো দেয় না, বা তাহলে সোডিয়াম সালফাইড মূলক আছে, সোডিয়াম নাইট্রেট আছে, এই দুইটার মধ্যে একটা হবে, এইটা আমি শিওর, এটা আমি শিওর যে এই দুইটার মধ্যে একটা হবে। কিন্তু HCl এর সাথে বিক্রিয়া করে না কোনটা? এটা তোমার শিখা পরীক্ষায় না সিক্ত পরীক্ষায় সুন্দর হয়ে দেয়া আছে যে সালফেট মূলক আর কার্বনেট মূলকের শনাক্তকরণ, সালফেট মূলক আর হচ্ছে কার্বনেট মূলকের শনাক্তকরণের ক্ষেত্রে। ঠিক আছে, কার্বনেট মূলক শনাক্তকরণ, এই দুইটার মধ্যে দেয়া আছে যে এ HCl এর সাথে বিক্রিয়া করে, এ কি করে, আর এ হচ্ছে HCl এর সাথে বিক্রিয়া করে না, HCl এর সাথে বিক্রিয়া করে না। তাহলে দেখো দুইটা আমরা দিন। প্রথমত কথা, সোনালী হলুদ দেখে আমি বুঝছি যে সোডিয়াম হবে, কে হবে? সোডিয়াম হবে। এখন সালফেট হবে না নাইট্রেট হবে সেটা বোঝার জন্য আমি সিক্ত পরীক্ষায় গেছি যে সালফেট HCl এর সাথে বিক্রিয়া করে না, সালফেট কি HCl এর সাথে বিক্রিয়া করে না। তাহলে আনসার কি হবে? বি হবে। বি বি বি, সি কেন? না না না, বি হবে, বি হবে। আনসার কি হবে? বি হবে। আনসার বি হবে। ক্লিয়ার এটা? এই যারা বুঝছো, যারা কনফিউশনে ছিল, ক্লিয়ার এটা? সালফেট HCl এর সাথে বিক্রিয়া করে না। সিক্ত পরীক্ষায় সুন্দরভাবে তোমার হাজারি স্যারের বইয়ে ওই যে প্রথমে ধাতুগুলার পরে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে নেসলার দ্রবণ, এর পরের পেজে লাস্ট পেজে এটা দেয়া আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরটা 48, CH2 ডাবল বন্ড CH2 কার্বন পরমাণুর sp2 সংকরিত এবং অসংকীর্ণ অর্বিটালের মধ্যে, এই যে কিছু কিছু উস্তাদ পোলাপান আছে, দেখ দেখ সুন্দর একটা কোশ্চেন দেখাই, বলছে sp2। এখন এই যে এই যৌগ দেখাই বলবে দ্বিবন্ধন আছে, তার মানে sp2 বইলাও দিছে, sp2 বন্ধন গুণ কত? 120। গেট 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 করে দেখাই ফেলছে। কে কে এটা 120 বলছো বলো? এটা কার কার মনে হয়েছে যে 120? এটা কার কার মনে হয়েছে যে 120? এটা কি ঠিক আছে? বলো, এটা কি ঠিক আছে? বাচ্চা কাচ্চা, এটা ঠিক নাই। বলছে কি যে সংকরিত এবং অসংকরিত এই দুইটার অরবিটালে মধ্যবর্তী কোণ কত? তোমার sp2টা চাই নাই যে এটা 120,
আমরা জানি সংকরিত আর অসংকরিতর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সংকরিত আর অসংকরিত মানে কি, একটা পাই বন্ধন বা পাই অরবিটাল আর একটা হচ্ছে সিগমা অরবিটাল। পাই অরবিটাল আর কি সিগমা অরবিটাল এর মধ্যবর্তী কোণ কি হয় সবসময় বলতো, কি হয় জানি আমরা, সবসময় মনে রাখবো যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, লম্ব বরাবর থাকে। ঠিক আছে, কি থাকে প্রত্যেকটা অরবিটালের মাঝখানে কি থাকে, গেট গেট, হ্যাঁ এ হবে। তাহলে এরকম করা যাবে না, একটু খেয়াল করতে হবে কোশ্চেনটা, যে সহজ কোশ্চেন দেখে দাগায় ফেলানো যাবে না গেট গেট করে। ঠিক আছে, তাহলে আনসার কি হবে, সংকরিত আর অসংকরিতের মাঝখানে কি থাকে 90 ডিগ্রি থাকে। পরেরটা আসো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণাঙ্ক, দ্রাব্যতার গুণফল আর কি, কেএসপি। কেএসপি এত দেওয়া আছে, দ্রবণে পিএইচ এত হলে তাতে ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা কত, বলছে পিএইচ এত। তাহলে পিএইচ এত দেওয়া আছে, এখান থেকে আমরা পিওএইচ বের করতে পারি। কি করতে পারি, পিওএইচ বের করতে পারি, তাই না? তাহলে পিওএইচ কত হবে, পিওএইচ 14 মাইনাস হচ্ছে কত, 14 মাইনাস হচ্ছে কত 4, 4 মানে কেন 14 মাইনাস হচ্ছে 10, কি লিখলাম 10 সমান সমান হচ্ছে কত 4। এটা পিওএইচ এর মান, তাহলে ওএইচ এর ভ্যালু কত হবে, আমরা জানি পিএইচ মানে ওএইচ, শুধু ওএইচ যদি নেই তাহলে কি হবে 10 এর পাওয়ার মাইনাস হচ্ছে কত, এই যে পিওএইচ, তাহলে কত হবে 10 এর মাইনাস হচ্ছে 4। তাহলে এটা কি ওএইচ আয়নের ঘনমাত্রা, মাইনাস ওএইচ আয়নের ঘনমাত্রার মান কত 10 ইনভার্স 4। ওএইচ এর কত আসছে 10 ইনভার্স 4 আসছে, ওএইচ এর কত আসছে 10 ইনভার্স 4 আসছে। কিন্তু তোমার কাছে চাইছে কি, তোমার কাছে ম্যাগনেসিয়ামের ওএইচ এরটা তো চাই নেই, বাট আমরা ম্যাগনেসিয়ামটা বের করতে পারবো কিনা, বের করতে পারবো না। দেখো এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 2, এটাকে ভাঙলে আমরা কি পাই, ম্যাগনেসিয়াম 2 প্লাস 2OH মাইনাস 2OH মাইনাস, তাই তো? আমরা কেএসপি এর ক্ষেত্রে যদি আমরা বের করি কেএসপি, এই যে ম্যাগনেসিয়ামটা যেহেতু বেরি করবা, এটাকে আমরা এক্স ধরলাম, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, এটাকে আমরা কি লিখতে পারি, এই যে OH যেটা আছে OH, তাহলে এটা আমরা কি লিখতে পারি বলো, তাহলে এটা আমরা লিখতে পারি যে হচ্ছে কি হবে 2, এই যে এটার মান যেটা আছে 2, যে মান যেটা আছে ওটার উপর কি স্কয়ার, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি যে হচ্ছে এই যে এখানে যে ভ্যালুটা আছে কত 10 ইনভার্স 4, 10 ইনভার্স কত আছে 4 আছে, তাই না? এই যে 4টা আছে সেটার উপর কি হবে স্কয়ার, এই যে সামনে যেটা থাকে সহগটা কি হয়ে যায় উপরে চলে যায়। আর এটার ভ্যালু তো তোমার কাছে দেয়া আছে, কত জানি দেয়া 2 ইন্টু 10 ইনভার্স 11, 2 ইন্টু 10 ইনভার্স হচ্ছে কত 11, 2 ইন্টু 10 ইনভার্স কত 11। তাহলে আমরা এক্সট্রা বের করতে পারবো কিনা, এই পাশে তুমি নিয়ে আসো, এই পাশে নিয়ে আসো, তাহলে এই যে এটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কত 10 টু দি পাওয়ার 8, স্যার স্কয়ার করলে কত হবে 8, তাই না? এই 8 যদি উপরে তোলো তাহলে কি হবে, এই যে x সমান সমান 2 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু 10 ইনভার্স হচ্ছে কত 10 ইনভার্স 8 আসলে উপরে যায় পজিটিভ হয়ে যাবে, তাহলে 8 কাটা 11 থেকে, তাহলে কত 2 ইন্টু 10 ইনভার্স হচ্ছে কত 3, 2 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে দেখো এখন মিলার কথা 2 ইন্টু 10 ইনভার্স 3 কোনটা আছে, 2 ইন্টু 10 ইনভার্স 3, তাহলে আনসার হচ্ছে কত এ নাম্বার, আনসার কত হবে এ নাম্বার হবে, বুঝছি কিনা? আবার একটু যদি দেখি দ্রাব্যতার গুণফল মানে কেএসপি এর মান দেয়া আছে, এইটা পিএইচ দেয়া আছে, তাহলে পিএইচ থেকে আমরা 14 মাইনাস 10 করছি, পিএইচ বাদ দিছি, তাহলে কত পাইছি 4। এটা বুঝছো তো, আমরা কি জানি যে পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ সমান সমান 14, তাহলে আমি পিওএইচটা রাখছি ওই পাশে, এই যে 14 মাইনাস হচ্ছে বাদ দিয়ে দিছি 4 পাইছি, তাহলে ওএইচ আয়নের ঘনমাত্রা বের করার সিস্টেম কি 10 এর পাওয়ার দিয়ে পিওএইচ দিছি মানে 4 দিছি, 10 ইনভার্স 4 হইছে, জাস্ট ওইটা থেকে আমরা কি করলাম ম্যাগনেসিয়াম এটা বের করলাম। ক্লিয়ার বুঝছি? ওকে ঠিক আছে। আচ্ছা এরপর একটা 50 নাম্বারটা, আচ্ছা বলছে 9.65 অ্যাম্পিয়ার তড়িৎ কত 4000 সেকেন্ড ধরে কপার সালফেট দ্রবণের ভিতর দিয়ে প্রবাহিত করা হলো, ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে, কপারের পারমাণবিক ভর দিয়ে 63.5। এটা আমরা সবাই জানি, সূত্র কি ডাব্লিউ সমান সমান জেড আই টি, ডাব্লিউ সমান সমান জেড আই টি। আরো যদি সহজভাবে বলি তাহলে ডাব্লিউ এর মান কি, এই যে ডাব্লিউ এর জায়গায় এই যে এম আই টি, নিচে হচ্ছে কি এই যে ই এফ, নিচে কি ই এফ। এটা কই থেকে আসছে, যে জেড, জেড সমান সমান হচ্ছে পারমাণবিক ভর ইনটু জুজুনি বা তুল্য সংখ্যা ইনটু হচ্ছে ফ্যারাডে মানে 96,500, ওইটা থেকে আমি এখানে লিখছি, তাই না? এখন জাস্ট মানগুলো বসাইতে, এটার মান দেওয়া আছে কত, কপার সালফেটের এম আণবিক ভর কত 63.5
5 ইন্টু আই এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 9.65 এম্পিয়ার, টি এর মান দেওয়া আছে 4000। ওকে, নিচে কি দেওয়া আছে যোজনী কত, এই যে কপার এখানে কত 2+, তাহলে ই হচ্ছে 2+ ইন্টু হচ্ছে 96,500। দেখো মজার ব্যাপার, এটা কিন্তু কত সহজ, একটু যে খেয়াল করো। দেখো এই যে এখানে 9.65, এই যে এখানে কিন্তু এটা 9.65 বানানো যাবে, 9.65 বানানো যাবে। তাহলে 9.65 বানাই 9.65, ঠিক আছে। তাহলে এই যে এইদিকে নিয়ে আসছে, তাহলে কত হবে 10 টু দি পাওয়ার কত হয়, এক ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 4, 10 টু দি পাওয়ার 4, 9.65 10 টু দি পাওয়ার 4 থাকে, তাই না? আচ্ছা, তাহলে এই যে 9.65 কাটা, তাহলে কত 10 টু দি পাওয়ার 4 আছে, তাই তো? আচ্ছা, কয় শূন্য, 4 শূন্য, তাই তো? তাহলে 4 শূন্যর মধ্যে এখন আমি 3 শূন্য কাটতে পারি কিনা, এই যে 3টারে 3 শূন্য কাটতে পারি? তাহলে নিচে কি থাকলো বলো তো? 1 শূন্য আছে আর কি, নিচে 1 শূন্য বা 10 আছে। 10 দুগুণে কত হয় 20, তাহলে আমরা নিচে 20 লিখে ফেলি, তাহলে হবে 20, তাই তো? নিচে কি আছে 20। আচ্ছা ওকে, এই যে 1 শূন্য কাটলে 6 পয়েন্ট কত 35, 2 দ্বারা কাটলে কত হয় 4 রে 2, ঠিক আছে। তাহলে কত হয় 6 দুগুণে 12, আর 35 রে 2 দ্বারা গুণ করলে কত 70, 12.7। তাহলে আনসার কত, এই যে 12.7। আনসার কত 12.7, বুঝছি? আনসার কত 12.7। ক্লিয়ার কিনা? আবার আমরা এখানে কি করছি জাস্ট একটু যদি খেয়াল করি, এই যে এখানে 96,500 ছিল, ঠিক আছে। এই 5 ছরে 9.65, এটা কি লিখছি 10 টু দি পাওয়ার 4 লিখছি। এই যে 9.65 কেটে দিছি, নিচে 2 ছিল, আরো যদি সহজ করি আমরা, এই যে এখানে 2 ছিল, এই 2 দ্বারা 4 রে কাটছো, 4 রে কাটলে কত হয় 2000। এখানে 4টা শূন্য, 4 মানে কত 1 0 0 0, 4টা শূন্য, তাহলে এই যে 4টা শূন্য, 3টা শূন্য কাটছে, 1 শূন্য বাকি ছিল, ওই 1 শূন্য দিয়ে কাটলে যে দশমিক এত হয়েছে, আর 2 দ্বারা গুণ করলে এত হয়েছে। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, বুঝছি? ওকে, এরপর একটা 51, কোনটা সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে? তড়িৎ ঋণাত্মকতা আমার সবার শেষে যেটা থাকে, কে সেটা? ফ্লোরিনে 4, ফ্লোরিনে কত 4, ফ্লোরিনে কত হয় 4 হয়, এটা সবচেয়ে বেশি জানি। তাহলে ফ্লোরিন কোনটা, এটা দেখলেই বুঝবা। কত 2 4 আর হচ্ছে 5 4 9, 9 মানে কে বলো, 9 কার? ফ্লোরিন। এটা তো আনসার হয়ে গেছে, আনসার এ। তাইলে এটা কত হয়েছে 2 4 আর 6, 10 আর 1 11, 11 মানে কি সোডিয়ামের তড়িৎ ঋণ সবচেয়ে কম। পরে কি 4 আর হচ্ছে 6, 10 10 আর 2 12, 12 আর 5 12 5 17, তার মানে কি ক্লোরিন, তাই না? এটা কি 4 আর 4 8, তার মানে কি অক্সিজেন। তার মানে সবচেয়ে কার বেশি হবে, সবচেয়ে কার এ এই যে জান্নাতুল মাও বলছে, দেবনাথ বলছে, হ্যাঁ জান্নাতুল মা, ওকে ঠিক আছে, বাকিগুলার হাতে মরিচা ধরছে। তাহলে আনসার কি ফ্লোরিন, আনসার কি ফ্লোরিন হয়েছে 51। ক্লিয়ার এটা? ওকে, তারপর একটা 52 নাম্বার, 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণুর গতিশক্তি কত? কি চাইছে এটা? গতিশক্তি চাইছে। কার গতিশক্তি সমান সমান কি ই কে 3/2 আর টি, 3/2 কি আর টি, ঠিক আছে, হবে না 3/2 এন আর টি। আচ্ছা, যেহেতু ভরের মান দেওয়া আছে এন আর টি, 3/2 কি এন আর টি, তাই না? আচ্ছা ওকে, তাহলে চলো বসাই, 3 ভাগ হচ্ছে 2 থাকলো, এন এর মান হচ্ছে কত, এন এর মান ডাব্লিউ ভাগ হচ্ছে কি 2 ভাগ হচ্ছে কি, মানে এন এর মান এন সমান সমান কি ডাব্লিউ ভাগ হচ্ছে কি, আচ্ছা এন সমান সমান ডাব্লিউ ভাগ হচ্ছে এম। আণবিক ভর কত 44, এই যে 2 2 কাটা। আচ্ছা ওকে, আর যেহেতু অ্যান্সার আর আছে, আর রাইখাই দিলাম। টি এর মান কত 35 ডিগ্রি কত 30 হলে 303 হইতো, 303 এর পরে আরো 5 আছে, তাহলে কত 308, ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন আমরা কি করতে পারি? তাহলে এই 2 2 কাইটা দিছি, উপরে 3 আছে, আর তো আরই থাকবে 308 এর 44 দ্বারা 44, এটা তুমি 45 চিন্তা করো, তাইলেই তো হয়ে যাচ্ছে। 45 চিন্তা করো, অ্যারাউন্ড কত, বা 44 বা 45 যাই চিন্তা করো না, অ্যারাউন্ড কয়বার যাবে? 308 7 বারের মতো যায়। কতবার যায়? 7 বারের মতো যায়, ঠিক আছে। আর 3 7 জানি কত হয় 21, 3 7 কত হয় 21, ক্লিয়ার? বুঝছি? 3 7 কত হয় 21 হয়, বুঝছি না? আচ্ছা ওকে, তাহলে 21 কই আছে, এই যে 21, বুঝছি কিনা? আবার এটা আমি 45 ধরছি, পারার চিত্ত 45 ধরলে কত হয়, 2 45 90, 3 4 45 180, সাথে আরো 2টা নিলে 6টা নিলে কত হয় বলো 280, ঠিক আছে। কত হবে 270,
তাহলে বুঝা যায় 30 আর 8 আছে, কাছাকাছি তো যাইতেই পারছো, 7 তো হয়, তাই না? 7 হয়। তাহলে 7 আবার নিচে পাবিস না, 7 কিন্তু উপরে। তাহলে এই যে 3 7 কত হয়? 21। আনসার কি তাহলে 21। ক্লিয়ার কিনা? ক্লিয়ার এটা? ক্লিয়ার? এনআরটি। ওকে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপর একটা, এই যে কত সুন্দর, এই যে দেখো সেম কোশ্চেন, সেম টপিক থেকে এই যে আবারও সেম কোশ্চেন আসছে। ঠিক আছে, একটি প্রথম ক্রম বিক্রিয়ার ঘনমাত্রা 60 সেকেন্ডে কি হয়েছে? ছিল 2। একটু বুঝো, এটা একটু বুঝলে সহজ। ছিল 2, 2 থেকে হয়েছে 1। কতটুকু কমছে? অর্ধেক কমছে, হাফ কমছে, অর্ধেক। ঠিক আছে, অর্ধেক, অর্ধেক কমছে। অর্ধেক কমলে সেটাকে অর্ধায়ু বলা হয়। তাইলে এই যে 2 থেকে 1 হয়েছে, তার মানে এটা এটা কি অর্ধায়ু না টি হাফ না? বলতো টি হাফ কিনা, একটু বুঝলে সহজ হবে। টি হাফ নেমে আসে, বিক্রিয়ার ঘনমাত্রা 0.5 থেকে 1.25 নেমে আসতে কত সেকেন্ড সময় লাগে? একটু যদি বুঝি, কোনো ম্যাথই দরকার নাই, একটু যদি বুঝি, দেখো বলছে 0.5, সেটা থেকে কইমা কত আসবে? 0.125। এখন আমরা বলছি একটু আগে দেখছি অর্ধায়ু কত হয়? অর্ধেক, 60 সেকেন্ডে অর্ধেক কমে। তাহলে এইটারও অর্ধেক কমবে কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। 60 সেকেন্ডে অর্ধেক কমলে হয় কত? 0.25। 0.5 এর অর্ধেক কমলে কত হয়? 0.25 না? 2.25 মিললে তো 0.50 হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে আবার এইটার তুমি যদি অর্ধেক কমো কত লাগবে? 60 সেকেন্ড। সেটা কত? সেটা হচ্ছে 0.125। 0.125। ঠিক আছে, 25 ভাগ করো 12, 12.5। 25 ভাগ করলে কত? 12.5। তাহলে 0.25 ভাগ করলে কত? 0.125। তাহলে মোট সেকেন্ড কয় সেকেন্ড সময় লাগছে? বাচ্চা কাচ্চা, মোট কয় সময়? মানে এখানে লাগছে হচ্ছে 60 সেকেন্ড, প্লাস এইখানে লাগছে হচ্ছে কত? 60 সেকেন্ড। দুইটাই মিলা 120 সেকেন্ড। না পড়লেও কিন্তু, ম্যাথ না করলেও চলে, ম্যাথ না করলেও চলে। আর এইটার ম্যাথ যেটা আছে, এটা তুমি যদি করতে যাও পরীক্ষা হলে, তাইলে তো হচ্ছে ডব্বস। ঠিক আছে, খালি মার্কই পাবা। এই ক্যালকুলেশন, এই সূত্রফল, এই ক্যালকুলেশন করতে করতে তোমার দিন শেষ। ঠিক আছে, তাহলে এটাতে যাওয়া যাবে না। এরকম ক্রম থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসতেছে, মোটামুটি লাস্ট 3 বছরের মধ্যে জিএসটির পরীক্ষায় 3বারই আসছে। 3বারই, হ্যাঁ 3বারই আসছে। তার মানে ক্রম থেকে কোশ্চেন আসতেছে। তো প্রথমত কথা ট্রাই করতে হবে, এটা বাদ দিব আমি। এটা কি বাদ? পরীক্ষার হলে যদি সময় পাই সবার শেষে দাগাবো। যদি সময় পাই সবার, তাহলে কি করবো? সবার শেষে দাগাবো। যদি সময় পাই, ম্যাথটা করার যদি সুযোগ পাই, যদি মাথা খেলে, কোনোদিন এটা প্রথমে দাগাবো না। তুমি যদি এটা আসে, তাহলে তুমি চিন্তা করবা কেমিস্ট্রিতে তুমি 19 পাবা, 19-এর চিন্তা করে প্রিপারেশন পরীক্ষা দিবা। এটা দেখে মাথা ঘামাবা না, এটা আগেই বাদ। কারণ এই ম্যাথের ক্যালকুলেশন করা একটু টাফ। আর প্রথমে ক্যালকুলেশন করতে গেলা, মিললো না, তার মানে তো বুঝতেই পারতেছ। খুব সুন্দর, খালি মার্কই পাবা, গেট গেট মার্কই পাবা, তাই না? তাহলে আনসার কি হবে? 120। 0.1 এমএসি। ঠিক আছে, এই যে দেখো আজকে আমি দুপুরে আজকে এটা এই যে সেম ম্যাথ আজকে করাইছি, দেখ একই ম্যাথ বারবার কমন পড়ে। দেখ সেম টপিক, অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ আর সমপরিমাণে এত সোডিয়াম অ্যাসিটেট, এটা হচ্ছে অ্যাসিড। এটা কি অ্যাসিড? এটা হচ্ছে ওই অ্যাসিডের কি? লবণ। হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ, হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ। কি জানি সমীকরণটা মনে আছে? বলতো পিএইচ সমান সমান পিকেএ প্লাস লগ, উপরে হচ্ছে লবণ, নিচে হচ্ছে অম্ল বা অ্যাসিড। আমি কি বলছি? এটা এত বড় ম্যাথ, আল্লাহ এটা তো আমি পারবো না। আল্লাহ এটা আমি কেমনে করবো? এত বড় ম্যাথ ক্যালকুলেশন কেমনে কমবো? 25 নাম্বার, 25 নাম্বার, হ্যাঁ বলেছে। এটা কি করতেছি আমরা? হ্যাঁ এটা তো করতেছি, হ্যাঁ 25। 25-এ তুমি 24 ধরবা। এটাতে 20, এটা করোনার সময় ছিল মনে হয়, এর জন্য মনে হয় 20। তাহলে এই যে এইটা কিভাবে করবো আমরা? আমরা বলছি যে ঘনমাত্রা যদি সেম থাকে, তাইলে এই যে লগ 1 হয়, তাহলে এখানে বসাইলে কি হবে? এই যে লগ 0.1 ভাগ হচ্ছে কি 0.1 সমান সমান হচ্ছে কি লগ 1। লগ 1 সমান সমান হচ্ছে 0। তার মানে এই পুরাটা কি একটা বড় গোল্লা, রসগোল্লা, বড় গোল্লা। ভাই সব শর্টকাট কি ক্লাসে শেখানো হবে? আমি যেইটুকু জানি ওইটুকু শেখাবো, না জানলে কইতে শেখাবো। তবে হ্যাঁ ট্রাই করবো, আর যেটুকু শিখাই দিবে ইনশাল্লাহ ওগুলা দিয়া তোমার পার হয়ে যাবে। আচ্ছা, তার পিএইচ সমান পিকে, তাহলে এটা কি? এটা তো 0, এটা কি 0। তাহলে এখন জাস্ট এইটুকু হইলো। এইটার ট্রিকও ভাইয়া শিখাই দিছে। কি জানি শিখাইছি রে পোলাপান? 10 এর পাওয়ার যত থাকে তার চেয়ে 1 কম হয় মাইনাস থাকলে, কিন্তু যদি 1 থাকে তাহলে যা আছে তাই। তাহলে কি হবে? 5ই হবে। এটা কত হবে? 5ই হবে। তাহলে আনসার কি 5। ডি এক কমন, খালি এই যে এই মানগুলো চেঞ্জ করে দিছে, বাট আনসার সহ কমন। ওইটার মানও 5ও ছিল,
ওইটার মান কত ছিল? 5ই ছিল। বুঝছি কিনা? পরেরটা 55। 55 দেখো, এতগুলা মানুষ ক্লাস করতেছ, হ্যাঁ, একটু কমেন্টও করছ না ঠিক মতো, আর হচ্ছে কি জানি একটু একটু শেয়ার টেয়ার দিয়ে দে, তাহলে তো মানুষজন একটু জানে, তাই না? কত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোর কি ইফেক্টিভ মনে হয় না বল? খারাপ লাগতেছে ক্লাস করে না? ভাল লাগতেছে না? হ্যাঁ, খারাপ লাগতেছে? মনে হচ্ছে কি শুধু শুধু টাইম নষ্ট করতেছো ঘুমে জায়গায় রোজার দিন? তাহলে একটু ভালোবাসা দাও ভাইকে। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখো কত সহজ ভাবে এগুলো অ্যান্সার করা যায়। আমি জানি অনেকে এইগুলো চিন্তাই করতে পারে না, আল্লাহ কেমনে বাসবো। দেখো, চাইছে কি তোমার কাছে অনুবন্ধী খাত, চাইছে কি তোমার কাছে খাত, তার মানে এটা তোমার চোখ বন্ধ করে এটা তোমার এসিড চাইছে যেটা, আবার এখানে চাবে যেটা তার উল্টাটাকে এটা তুমি ধরে নিবা। অনুমানেই উল্টা, অনুমানেই উল্টা, তাহলে এটাকে আমরা উল্টা ধরে নিব। তাহলে এটা কি বলতো আমার? HPO4 2-, HPO4 2-। এটা আমার একটা এসিড, এটা একটা আমার অম্ল, যেহেতু চাইছে আমার ক্ষার। আমরা জানি অ্যাসিড কি করে, সব সময় H+ দান করে। H+ কি করে? দান করে বা ত্যাগ করবে সে। তাহলে দেখো এটা থেকে ত্যাগ করাই দেই, PO4 2-, কি করবে? একটা H+ ত্যাগ করে দিলে কি হবে? আসলে একটাও ছেড়ে দিল, তাহলে PO4 আসলে 2-, এখন কয়টা মাইনাস হবে? 3-। তাহলে PO4 3- পেয়েছে, এটা দেখো, এই যে আনসার হচ্ছে কি বি। ঠিক আছে, আনসার কি? PO4, এই তো গুড। PO4, PO4 3-। ক্লিয়ার? তাহলে আনসার কি? PO4। কিভাবে করে বুঝছি? যেটা চাবে তার উল্টাটা ধরে নিবা। এসিড হইলে H+ দান করবে, ক্ষার হইলে গ্রহণ করবে। তাইলে যদি এটা বলতো যে অনুবন্ধী অম্ল বের করো, এখানে কি বলতো? অম্ল বের করো, তাইলে আমরা কি করতাম বাচ্চা কাচ্চা? আমরা জানি এটা যেহেতু অম্ল, তাইলে তখন এটা কি হয়ে যাইতো? এটা কিন্তু বেস হয়ে যাইতো, তাই না? ক্ষার হয়ে যেত। ক্ষার সবসময় H+ গ্রহণ করে, তার মানে সে আরেকটা H+ গ্রহণ করতো। গ্রহণ করে কি হইতো? এই যে H2PO4- হইতো, H2PO4-। এটাও আছে মনে হয়, এই যে এটা আনসার হইতো, তখন ওইটা আনসার হইতো। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তারপরটা আসো, পরেরটা সহজ একটা কোশ্চেন, যে কোনটা উভধর্মী অক্সাইড। এটা আমার কানার ভাই অন্ধও জানি আমরা, এটা আমরা সবাই পারি, তাই না? দেখো, পেজ বাজাবে না, পানি একটা উভধর্মী যৌগ। এটা কি? উভধর্মী যৌগ বা অ্যামফেটেরিক যৌগ, অ্যামফেটেরিক যৌগ। তাহলে উভধর্মী অক্সাইড কোনটা? এটা আমরা একটু কমেন্ট করব দেখি। অ্যালুমিনিয়াম অক্সাইড কি উভধর্মী অক্সাইড? অ্যালুমিনিয়াম অক্সাইড কি উভধর্মী অক্সাইড? অ্যালুমিনিয়াম অক্সাইড কি ধর্মী অক্সাইড? উভধর্মী অক্সাইড। হ্যাঁ, গুড, অ্যালুমিনিয়াম অক্সাইড। পরেরটা H2S। আমার মেসেজে আমার মনে হয় কমেন্ট আসে না, নাকি আমি বুঝি না, অনেকক্ষণ পরে আসে। H2S এ HS বন্ধন কোণের মান কত? এই যে এটা বন্ধন কোণ মান কত? এটারও ট্রিক দেখ, তোর ভাই সব শর্টকাট ট্রিক দিবে। আচ্ছা, এটাও আমি তোমাদের শিখাইছিলাম যে মুক্তজোর কয়টা আছে? 16 নম্বর গ্রুপে আমি বলছিলাম যে 15 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপ, 18 নম্বর গ্রুপ। 15-তে 1 জোড়া মুক্তজোর, 16-তে 2 জোড়া, 17-তে 3 জোড়া, এনে 4 জোড়া। সালফার কয় নাম্বার গ্রুপের মৌল? 16 নাম্বার গ্রুপের মৌল। 16-তে 2 জোড়া মুক্তজোড় আছে। আমি পড়াইছিলাম যদি 1 জোড়া মুক্তজোড় থাকে, কয় জোড়া? 1 জোড়া মুক্তজোড় থাকে। কি জোড়? মুক্ত জোড়া। 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, তাহলে বন্ধন কোণ কমে কত? বন্ধন কোণ আড়াই কমে, আড়াই কমে যাব। এটা কত পর্যায়ে? দ্বিতীয় পর্যায়ের জন্য, দ্বিতীয় পর্যায়। যদি তৃতীয় পর্যায়ে হয়, কত? তৃতীয় পর্যায়ে হয়, 1 জোড়া মুক্তজোড় জন্য কত কমবে বন্ধন কোণ? 13 বা 14 কমবে, 13 বা 14 কমবে। ঠিক আছে, 13 বা 14 কমবে। ঠিক আছে, কত কমবে? 13 বা 14 কমবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তৃতীয় পর্যায়ে হলে 13 বা 14 কমবে, এটা মাথায় রাখবে, তাইলেই হয়ে যাবে। তাহলে দেখো, এই যে H2S, এই যে সালফার, এটা কত নম্বর? সালফার হচ্ছে কত নম্বর বলতো? তৃতীয় পর্যায়ের মৌল। H2O অক্সিজেন দ্বিতীয় পর্যায়ের মৌল। মুখস্থ করে ফেলে, এটা মুখস্থ বিদ্যা, এটা মুখস্থ বিদ্যা। 92 বা হাজারের স্যারের বই 90 দেওয়া, কোনো বই 91 দেওয়া, প্যারা নাই, এটা মুখস্থ করে ফেলে, এরাউন্ড 90। তারপর একটু বলি, এই যে পানি, পানির ক্ষেত্রে হচ্ছে 104, 104.5। এটা থেকে 14 বাদ দাও, তাহলে দেখো যে 90 বা হচ্ছে কত 91, এরকম অ্যারাউন্ড হয়।
ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য একটু মনে রাখতে পারো। তাহলে কি তৃতীয় পর্যায়ে হলে তখন 13 বা 14 কমবে, যাই হোক। ঠিক আছে, তাহলে সালফার এই টাইপ যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে অনেক বেশি কমে যাবে। তাহলে কত 92, মুখস্থ করে ফেলবে এটা। এটা কি করবে বলো, মুখস্থ করে ফেলবা। তাহলে এটার আনসার কি 92। পরেরটার ক্ষেত্রে আসো, কোনটি আলোক সক্রিয় যৌগ? আলোক সক্রিয় যৌগ চেনার জন্য একটাই ওয়ে, সেটা হচ্ছে কাইরাইল কার্বন। বাচ্চা কাচ্চা যারা জানি তারা কমেন্ট করবো, কাইরাইল কার্বন কি? কাইরাইল কার্বন, কাইরাইল কার্বন। এখন কাইরাইল কার্বন কাকে বলে? যার হাতে 4 ভিন্ন জিনিস আছে। ঠিক আছে, এখন আমি তোমার লিখে বোঝানোর কি দরকার, তোমার আমি এমনি বোঝানোর ট্রাই করি। তুমি একটা কার্বনের মেইন ধরো, এই যে এই কার্বনটাকে তুমি মেইন ধরছো, ঠিক আছে? আচ্ছা, এটা তোমার যদি মেইন কার্বন হয়, দেওয়া এই যে একই হাতে 2 জিনিস আছে, কাইরাইল কার্বন মানে তার 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকবে। এখানে এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি। এই যে এর এক হাতে 2টা আছে, এই যে 2টা আছে, তার মানে এটা সম্ভব না। ঠিক আছে, এখানে তো সব হাতেই দাও, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন, এখানে 3টা, এটা তো আমরা কোনোভাবেই সম্ভব না। এটার ক্ষেত্রে কোনো একটা কার্বনকে তুমি স্পেসিফিক ধরতে পারবে না যেই কার্বনটাতে একটা হাইড্রোজেন আছে, যেহেতু একই জিনিস ডাবল আছে, আর এটা সম্ভব না। এই যে দেখো, এই যে এই কার্বনটাকে ধরো, এই কার্বনে এক হাতে হাইড্রোজেন, এক হাতে ক্লোরিন, এক হাতে ইথাইল মূলক, আর এক হাতে মিথাইল মূলক, 4 হাতে 4টা ভিন্ন জিনিস। ক্লিয়ার কিনা? তাহলে আনসার বি। তাহলে দেখো আনসার বিটাকে যদি আমি এখন লিখি, তাহলে কি হবে সিস্টেমটা? এক হাতে হাইড্রোজেন, এক হাতে ক্লোরিন, এক হাতে ইথাইল মূলক CH3 মূলক, আর এক হাতে হচ্ছে মিথাইল মূলক। দেখো 4 হাতে 4টা ভিন্ন জিনিস। এটাকে তুমি এ ধরো, এটা তাহলে বি হবে, এটা তাহলে সি হবে, এটা তাহলে ডি হবে। তাহলে কাইরাইল কার্বন কোনটা? এটা। তাহলে তুমি দেখবা যে যে কার্বনটা তুমি ধরতেছো ওই কার্বনটাতে সেম জিনিস আছে কিনা, তাহলেই হবে। বি 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 হবে। আরে ঠিক আছে, হ্যাঁ, শোয়েব আলী মাওয়া, হ্যাঁ ঠিক আছে, বি হবে। 4টা হাত ভিন্ন। আই লাভ ইউ মোর অ্যাপ্রোপ্রিয়েট টকিং অফ দ্য কেমিস্ট্রি। ঠিক আছে, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর প্যাস্টেন কি? প্যাস্টেন সিরিজের কোন সঠিক? প্রথমটা কি লাইমেন, ঠিক আছে, তারপর কি বামার, তারপর একটাই প্যাস্টেন। আমি পড়ছিলাম লাইলির বাবা পাশের বাজারে ফুচকা বেচে হেলে দিলে। ঠিক আছে, যাই হোক, তাহলে প্যাস্টেন হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার। প্রথমে লাইমেন, তারপর হচ্ছে বামার, তারপর হচ্ছে কি প্যাস্টেন। তাহলে N1 এর মান কত হবে? 3। তাহলে N1 3 কই আছে? N1 বাদ, 2 বাদ, এই যে 3, হ্যাঁ এই 3 আছে, এটাতেও 3 আছে, এই দুইটার মধ্যে একটার মধ্যে হতে হবে। তাহলে আমি দেখো একটু যদি আমরা চিন্তা করি, যদি N1টা 3 হয়, তাহলে সেইখানে ইলেকট্রন কই থেকে আসবে? উপর থেকে আসবে, তাই না? উপর থেকে আসবে। তাহলে N2 এর মান কত হবে? ডেফিনেটলি এর চেয়ে বড় হবে, এর চেয়ে বড় হবে, এর চেয়ে ছোট অসম্ভব। যদি N2 এর মান কি 1 2 অসম্ভব? নিচ দিয়ে তো আর ঢুকবে না, নিচ দিয়ে তো আর ঢুকবে না, উপর থেকে আসবে। তাহলে কত? 4 হবে, 5 হইতে পারে, 6 হইতে পারে। তাহলে আনসার কি? সি। আনসার কি? সি হবে। হ্যাঁ, সি সি সি। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর একটা আসো, কোনটিতে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন? দেখো ভাইয়া ট্রিক শিখাই দিচ্ছে। অন্তটা আমরা কিভাবে মনে রাখবো? অন্ত যদি অন্ত হয়, অন্তর ক্ষেত্রে নামের মধ্যে অর্থ থাকবে, অন্ত অ দ্বারা, অর্থ অ দ্বারা। বা অর্থ যদি না থাকে, বাংলায় সেলি থাকবে, সেলি। বাংলায় কি? যাকে তুমি সিলবা। হয় অর্থ থাকবে, না হয় তাকে তুমি কি করবা? সিলবা। তাহলে অর্থ বা সেলি যদি থাকে, তাহলেই শুধুমাত্র কি হবে? সেটা অন্তঃআণবিক হবে। তাহলে এই যে নামের মধ্যে সেলি আছে, বলছে হয় না, তার মানে এটা সঠিক। ঠিক আছে, আচ্ছা এখন বলছে 4 2 2। একটু এগুলো বুঝি। বেনজিনের অবস্থান যদি আমরা চিন্তা করি, ফেনল ধরছে, এই যে OH, এখানে এটা 1 নাম্বার কার্বন। তাহলে এই যে এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার। তার মানে অর্থ অবস্থান কোনটা বলতো? অর্থ অবস্থান কোনটা বাচ্চা কাচ্চা? এই যে অবস্থানটা হচ্ছে অর্থ। তাহলে আমরা বলতেই পারি অর্থ অবস্থান হচ্ছে কত? 2 আর হচ্ছে 6, 2 আর 6। বুঝছি? তাহলে যেহেতু 4 আছে এখানে, এটা বাদ, এটা আনসার হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি এটাই আনসার হইতে পারে। এখন বলছে 2 নাইট্রোফেনল, ডেফিনেটলি 2 তে নাইট্রো মূলক দিছো তুমি, এই যে এখানে NO2 মূলক দিছো, ডেফিনেটলি এই যে হাইড্রোজেন আছে, যে বন্ধন গঠন করবে সেও আছে, এই পাশে তড়িৎ ঋণাত্মক মৌল অক্সিজেন আছে, সম্ভব। কিন্তু একটু যদি খেয়াল করি আমরা, 2 ক্লোরো সম্ভব কিনা, যদিও এই নিয়ম অনুসারে সম্ভব হয়েছে, বাট আমরা যদি একটু আঁকি, 2 ক্লোরোফেনলটা আমি একটু দেখাইতে যাচ্ছি। ঠিক আছে, 2 ক্লোরোফেনল, এই যে ফেনল, বলছে 2 তে ক্লোরিন, 2 তে কি ক্লোরিন। এখন এই পর্যন্ত এটা সঠিক, এটাও সঠিক, এই দুইটা ঠিক আছে। বাট এই যে ক্লোরিন, আমরা জানি হাইড্রোজেন বন্ধন দেয় শুধুমাত্র
নাইট্রোজেন, 7 নাম্বার কি পড়াইছি অক্সিজেন, 8 নাম্বার আর কি পড়াইছি ফ্লোরিন, 9 নাম্বার। এই 3টা মৌলই হাইড্রোজেনের যতগুলা বা হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন বন্ধন দেওয়ার জন্য যে শর্তগুলো আছে শুধুমাত্র এই কয়টাই মানে, এই 3টাই মানে। ক্লোরিন তো মানে না। ক্লোরিন কেন মানে না? হাইড্রোজেন বন্ধনের শর্ত হচ্ছে আকার ছোট হইতে হবে, কিন্তু ক্লোরিনের আকার তো অনেক বড়, 17। ফ্লোরিন মাত্র 9, এটা হচ্ছে 17। ঠিক আছে, আকার ছোট হইতে হবে, অধিক তড়িৎ ঋণাত্মক হইতে হবে। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক কম, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাও কম, তাহলে ক্লোরিন দেয় না। তাহলে এখানে কেমনে এটা অর্থ হয়? এটা তো অর্থ হয় না। তাহলে আনসার এখানে ডাবল আনসার ডি, বা হচ্ছে এই যে এটা হিসাবে আনসার ডাবল হওয়া উচিত। এখন স্যার যেটা আনসার দেয়, এখন জানি না আসলে এটা কি, এটা আসলে ডাবল আনসার হওয়া উচিত। এটা কি ডাবল আনসার হওয়া উচিত। কি হওয়া উচিত? ডাবল আনসার হওয়া উচিত। বুঝছি তালেবান? ও শেষ, শেষ সোনার বাংলাদেশ, কেমিস্ট্রি শেষ। কঠিন লাগছে কেমিস্ট্রি? দিও হতে পারে। আচ্ছা চলো বায়োলজি, চলো বায়োলজির সাথে একটু খেলা করি। ঠিক আছে, কেমিস্ট্রি তো শেষ, বায়োলজির সাথে একটু আমরা খেলা করি। আচ্ছা কি বলছে? যারা জানি তারা হচ্ছে কমেন্ট করো। 81, একটি mRNA এর গঠনে মিউটেশনের জন্য, মিউটেশন মানে পরিবর্তন ঘটাবে, কিরকম পরিবর্তন? স্থায়ী পরিবর্তন ঘটাবে। মিউটেশন মানে কি? স্থায়ী পরিবর্তন ঘটাবে। ইউজিজি কোডটি ইউজিএ তে পরিবর্তিত হলে নিম্নের কোনটা ঘটতে পারে? বুঝো, ছিল ইউজিজি, হয়ে গেছে ইউজিএ। এই যে বাচ্চা কাচ্চা, এটা কি বলতো? কি কোডন? স্টপ কোডন, স্টপ কোডন, স্টপ কোডন। ইউজি এ কি? স্টপ কোডন। আমরা পড়ছিলাম, আমি যেভাবে পড়তাম, আ একালিফ টান, আরবি পড়াচ্ছি না আমরা, এই যে আগ উগা, কি বলছি? আগ উগা, আগ উগা। ঠিক আছে, সবাই কমেন্ট করলে কত ভালো হতো। হ্যাঁ জান্নাতুল মা, ঠিক বলছস। পোলাপান বুঝে না রে, বুঝে না। পোলাপানের মনে মায়া দেয় নাই, তোদের মনে মায়া দেওয়া নাই। আমার জীবনে লাভ লস নেই, আমার জীবনটাই লস। ঠিক আছে, এই যে তোদের জন্য এত খাটি, ঠিক আছে, সারাদিন এই ক্লাস নেওয়ার চেষ্টা করি টুকটাক, ছোট গ্রুপ, ঠিক আছে, তেমন কোনো হচ্ছে ওরিয়েন্টেডও না, অনেকটা যে গুছানো অনেক বা ওরকমটাও না। তারপরেও নিজের থেকে যতটা ট্রাই করা যায় সাধ্যের বাইরে, সারাদিন রোজা রেখা, ঠিক আছে, দেখা গেছে ট্রাই করি সারাদিন কিছু না কিছু করার জন্য তোদের। এইটা নিয়ে পড়ে থাকি নিজের পড়াশোনা বাদ দিয়ে। ঠিক আছে, ওটা হয়, এরকমই হয় যে আসলে দেখ যখন সময় থাকে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে, যখন যেটা করার দরকার তখন ওইটা আমরা বুঝি না। ঠিক আছে, ছোটবেলায় যেমন হচ্ছে আমারে যখন পড়তে বলতো, আমারে মাদ্রাসায় যাওয়ার কথা বলতো, ঠিক আছে, আব্বা আম্মা, ঠিক আছে, আমি অনেক মের খেয়েছি লাইফে, অনেক মের খেয়েছি। আব্বা আমার এমন হয়েছে, আমার একবার মনে আছে যে হচ্ছে মানে আব্বা আমারে, মানে মাদ্রাসায় যাইতাম না, একটু লোক থাকে না, একটু শয়তান ধরতে বেশি বেশি। তো হচ্ছে আব্বা একবার আমার অনেক মারছিল, ঠিক আছে, অনেক মারছিল। তারপর ওরকম ফাঁকিবাজি করতাম। তখন যদি বুঝতাম তাহলে কি হইতো বল? তাহলে আজকে একটা বড় হুজুর হয়ে যেতাম আমি, আমার ওয়াজ টোয়াজ শুনতি, ঠিক আছে। তাহলে ভালো হইতাম বল, বিয়ে শাদী করতাম, বিন্দাস লাইফ লিড করতাম। এখন বাচ্চা কাচ্চা 2-3টা হয়ে যেত। আর কি করছি? আসছি এই দুনিয়া বিলাইনে, আল্লাহ কইছে দাঁড়া তোরে মজা দেখাইতেছি, না তোরে দুনিয়াতে শান্তি দিব না তোরে আখিরাতে। ওই দশা হয়েছে আমার, বুঝছস? কি হয়েছে? এমন এক বাজে অবস্থা হয়েছে। এখন ঠিক আছে আসছি এই লাইনে, বাংলা লাইনে আইসা এখন সারাদিন খেলে প্রেশারের মধ্যেই থাকি, ঠিক আছে, সারাদিন এই মানে আমার মানে শান্তি নেই কোনো লাইফে। আমার কাছে মনে হয় যে আগের মাদ্রাসা লাইফটাই বেস্ট ছিল। তো এরকম তোমরাও এখন বাবা মা বলতেছে বা আমরা বলতেছি, টিচাররা বলতেছে, এগুলা এই কান দিয়ে শুনতেছ, ঠেস 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 এই কান দিয়ে বের করে দিচ্ছ, ঠিক আছে। বাট আলটিমেটলি কিছুদিন পর ঠিকই বুঝবা, বাট তখন কিছু করার থাকবে না। এগুলো এখন কয়ে লাভ নাই, আমারও কইছে আমার বাপ মা, ঠিক আছে, তোমার এখন কইছিস, তুমি তোমার পোলাপান রে কবা, এটা লুপ আকারে চলতেই থাকবে, তার পোলাপান তারে বলবে নাতি নুৎকর, ঠিক আছে, কিন্তু কেউ আমরা শুনবো না। আলটিমেটলি দিন শেষে একসময় সবাই বুঝবো, কিন্তু তারপরেও সবার লাইফ কি হবে? গো হেড, চলে যাবে। ভাই আপনি মাদ্রাসা থেকে কতটুকু পড়ছেন? হাফিজি শেষ করছিলাম, হাফিজি শেষ করছিলাম। জিএসটি ভাইয়া, জিএসটি ম্যাথ দাগাবো না ইংলিশ দাগাবো? কোনটা সেফ হবে? ম্যাথের প্রিপারেশন তেমন ভালো না।
এখন একটা হচ্ছে একটা সেফ জায়গায় যাও, একটা হচ্ছে দুইটা জিনিস আমি বলবো। যারা ম্যাথ ভালো পারো এইচএসসি থেকে, দেখো একটু সুন্দর করে গুছায় বলি, এটা ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, যারা যারা এইচএসসি তে ভালো পারতা ম্যাথ, ঠিক আছে, ভালো পারতা ম্যাথ, যারা এইচএসসি তে ম্যাথ ভালো পারতা, ঠিক আছে, তাদেরকে আমি বলবো তুমি ম্যাথ করো, ট্রাই করো। যেহেতু সামনে গুচ্ছ, এরপরে আবার অনেক পরে এগ্রি আছে, এগ্রিতে তো ম্যাথ দাগাইতেই হবে তোমাকে, তাই না? তাহলে তোমার যদি ম্যাথ ভালো এইচএসসি তে পারতা, ইভেন এখনো ভালো পারো, মনে হয় পারবা, খালি মেডিকেল প্রিপারেশন দিয়েছো দেখে করো নাই, তাইলে তারা 100% ম্যাথ করো। ম্যাথ করলে তুমি, ঠিক আছে, চান্স পাওয়ার সম্ভাবনা, হয়তো বা জিএসটির একটু খারাপ সাবজেক্ট পাইতে পারো, বাট এগ্রিতে যায় তুমি ভালো করবা, এগ্রিতে যায় তুমি ভালো করবা, ঠিক আছে? আরেকটা কথা, এখন যারা এইচএসসি থেকে, আবার এটা কি এইচএসসি ম্যাথ ভালো পারতা কিন্তু মেডিকেল প্রিপারেশন নিছো, মেডিকেল প্রিপারেশন নিছো দেখা এখন প্রিপারেশন অত ভালো না, ঠিক আছে, একটু খারাপ হয়ে গেছে, বাট এইচএসসি তোমার ম্যাথ এত ভালো লাগতো না, তুমি আবার ম্যাথ প্রিপারেশন নিছো, ঠিক আছে, আবার এইচএসসি তোমার খারাপ, ম্যাথ প্রিপারেশন নিছো, ম্যাথ পড়া নাই, তাদেরকে আমি বলবো জিএসটি তে ম্যাথ পড়ার দরকার নেই। তোমার চান্স পাওয়াটা সবার আগে জরুরি, একটা জায়গায় স্থিতিশীল হওয়া বা থিত হওয়াটা জরুরি, ঠিক আছে? তুমি চান্স পাইলে তোমার আশেপাশে সবাইকে মানে কথা বন্ধ করতে পারবা, নিজের একটা ভাল লাগা কাজ করবে, একটা স্থান হবে বা একটা জায়গা হবে তোমার। তো এর জন্য তুমি কি করতে পারো, অবশ্যই তুমি দাগাইতে পারো, ইংলিশ, যেটা তুমি ভালো পারো ইংলিশ দাগাইতে পারো, ঠিক আছে? এখন এমন যাতে না হয় যে তুমি ম্যাথ দাগাইলা, ম্যাথ দাগানোর প্রিপারেশন, ম্যাথে 2 পাইছো, ফিজিক্সও পাও নাই, ফিজিক্সও 2-3 পাইছো, ম্যাথও 2-3 পাইছো, চান্স হইলো না। এটলিস্ট তুমি ম্যাথ যদি না দাগাও, তাহলে তুমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো পাবা না। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তুমি এমনি পড়তে পারো না, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তোমার পড়ার ইচ্ছা থাকে, তাহলে তুমি মেডিকেলে যাইতা না, মেডিকেলে যাইতা না, তাহলে ওটা নিয়ে প্যারা খাওয়ার কি আছে? বাট যাদের প্রিপারেশন এইচএসসি অনেক ভালো ছিল, যারা ভালো পারতা, শুধুমাত্র মেডিকেল প্রিপারেশন নিচে থেকে পড়ো নাই, তারা 100% ম্যাথ দাগাবা, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা বাকিটা দেখি। তাহলে আনসার কি হবে এটা? তাহলে বলো কি হয়ে গেছে, স্টপ কোডন হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে, আনসার কি এ। তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়া কি হয়ে যাবে, থেমে যাবে, ট্রান্সলেশন প্রক্রিয়া কি হয়ে যাবে, থেমে যাবে, ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বারটা, পুষক কোষের কোথায় ভাইরাসের প্রোটিন যুক্ত হয়, প্রোটিনটা কোথায় সংযুক্ত হবে ভাইরাসের, ঠিক আছে? আমি সবসময় বলি ভাইরাস বাধ্যতামূলক পরিজীবী, কি বাধ্যতামূলক পরজীবী, ভাইরাস কি একটা পরজীবী, বা এটাকে বলা হয় অব্লিগেট প্যারাসাইট, মানে ভাইরাস নির্দিষ্ট পোষকে যায় হচ্ছে সংযুক্ত হয়, ইভেন নির্দিষ্ট সাইটে যায় সংযুক্ত হয়, ওই সাইটটার নাম হচ্ছে রিসেপ্টর সাইট। কি সাইট? রিসেপ্টর সাইট। যার যে স্কিনে রোগ সৃষ্টি করে যে ভাইরাস, সেই ভাইরাস তুমি যদি শরবতের মতো গিল্লা, রোজার দিন যেমন শরবত খাও ইফতারের সময়, সেরকম গিল্লা খাও, ঠিক আছে, তাও তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ইভেন প্রত্যেক দিনই যদি সারাদিন গিলা খাও, তাও কিছু হবে না। সে তখনই আক্রমণ করবে যখন কি যাবে, এই ত্বক এই অংশটাতে যাবে, স্কিনে যাবে, তখন যেটা শ্বাসনালীতে প্রবলেম তৈরি করে, সেই ভাইরাস সারা গায়ে তুমি যদি মাখো সাবান, লোশন বা বডি ওয়াশের মতো, ঠিক আছে, তাও কোনো তোমার কিছু হবে না, কারণ ভাইরাস নির্দিষ্ট রিসেপ্টর সাইটে শুধুমাত্র সংযুক্ত হয়। তাহলে কি হবে আনসার? এ হবে। 82 কি হবে? এ হবে, রিসেপ্টর সাইটে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, চেক করবো নি, সমস্যা নেই। তার আনসার কি? রিসেপ্টর। ডিএনএ প্রতিলিপন তৈরির জন্য অত্যাবশ্যক অত্যাবশ্যক এনজাইম কোনটা? প্রথম বলছে প্রতিলিপন। প্রতিলিপন মানে কি? রেপ্লিকেশন, অনুলিপন, যাই বলি নাকি সব একই কথা। রেপ্লিকেশন, অনুলিপন, যাই বলো সব কি একই কথা, ঠিক আছে, একই কথা, ঠিক আছে। তাহলে এখানে কোনটা হবে? তাড়াতাড়ি কমেন্ট করো একটু, আমি চশমাটা নিয়ে আসি, চোখে অন্ধকার দেখতেছি। হ্যাঁ, আনসার কি হবে? বি হবে, বি হবে। কে কে বি বলছে? হ্যাঁ, বুশরা বীর বলছে, নৌরিন বি বলছে, শোয়েব আলী বলছে, হ্যাঁ, আচ্ছা, ফারুক বলছে, সাইমা বলছে, আচ্ছা, সঞ্জিদা, হ্যাঁ, গুড। তাহলে কি হবে আনসার? বি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে আনসার? কি? পলিমারেজ। আমরা জানি পলিমারেজ হচ্ছে প্রধান এনজাইম। পলিমারেজ কি? প্রধান এনজাইম। পলিমারেজ কয়টা আছে জানি আমরা?
ঠিক আছে, কি হবে? ডিএনএ প্রতিলিপন তৈরির জন্য অত্যাবশ্যক এনজাইম কোনটা বলো তো? পলিমারেজ এনজাইম। কি এনজাইম? পলিমারেজ এনজাইম। ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, কালকে কালকে আমাদের ক্লাসে, কালকে ওরিয়েন্টেশনে থাকবা। তোমাদের যত প্রবলেম আছে, যত যা আছে, হ্যাঁ, কালকে আমাদের ওরিয়েন্টেশন সবার সবকিছু ক্লিয়ার করে দেওয়া হবে। হ্যাঁ, আর হচ্ছে যারা আমার ব্যাচে ভর্তি আছে তাদের ক্ষেত্রে গ্রুপে কথা বলা হবে, টেনশন নেওয়ার কিছু নেই। ঠিক আছে, পরেরটা, ব্যাকটেরিয়াকে ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কে? গুরুত্বপূর্ণ কোশ্চেন। সহায়তা কথা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখন যারা জানি তারা কমেন্ট করবো। ইন্টারফেরন আসো। ইন্টারফেরন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইন্টারফেরন একটা ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন। কি ক্ষুদ্র কি প্রোটিন? গ্লাইকোপ্রোটিন। ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন একটা। ঠিক আছে, গ্লাইকো কি প্রোটিন। ঠিক আছে, এই ইন্টারফেরন সবসময় আমরা একটা জিনিস ভুল করি। ইন্টারফেরন কই থেকে খরিত হয় জানো? আক্রান্ত কোষ থেকে খরিত হয়। কই? আক্রান্ত কোষ থেকে খরিত। আক্রান্ত কোষ। ঠিক আছে, আক্রান্ত কোষ খরিত হইয়া দেন পুরা কোষে ছড়ায় যায়, যেন ভাইরাস নতুন ভালো কোষকে ধ্বংস করতে না পারে। তাহলে কি হয়? ইন্টারফেরন একটা গ্লাইকোপ্রোটিন, যেটা আক্রান্ত কোষ থেকে খরিত হয়, যেটা দুইটা কাজ করে। একটা ক্যান্সার কোষ ধ্বংস করে, আর একটা হচ্ছে ভাইরাসকে নষ্ট করে। তাহলে দুইটা কাজ করে। কি? ক্যান্সার। যারা জানি তারা কমেন্ট করতে বলছি, ক্যান্সার কোষ ধ্বংস করে। ঠিক আছে, আরেকটা কি? ভাইরাসকে নষ্ট করে। ঠিক আছে, ওকে, ভালো কথা। ভ্যাকসিন তো আমরা জানি, টিকা। ওকে, অনুচক্রিকা তো আমরা জানি। অনুচক্রিকা হচ্ছে কি? হচ্ছে প্রতিরক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করে, আর বিভিন্ন কাজে ভূমিকা পালন করে। হিমোস্ট্যাটিক প্লাগ, বিশেষ করে রক্ততঞ্জনে ভূমিকা পালন করে। তাহলে কোনটা? এই কমপ্লিমেন্ট সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে আনসার হচ্ছে বি। হ্যাঁ, জি, ঠিক আছে, গুড, বি। কমপ্লিমেন্ট সিস্টেম এটা আছে, এটা কি করে? সবসময় সহায়তা করে, সবকিছুকে সহায়তা করে। এটা 20 ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত। কি প্রোটিন? প্লাজমা প্রোটিন। কি প্রোটিন? প্লাজমা প্রোটিন। তাহলে বাচ্চা কাচ্চা কমেন্ট করবা, এই যে প্লাজমা প্রোটিন বা কমপ্লিমেন্ট সিস্টেমের যে প্রোটিন গুলো সেগুলো তৈরি হয় কই? কমেন্ট করো, একটু কমেন্ট করো। তাহলে এই যে কমপ্লিমেন্ট সিস্টেম, সে কি করে? সবকিছুর ক্ষেত্রে সহায়তা করে। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, এই কমপ্লিমেন্ট সিস্টেমের যে প্রোটিন গুলো আছে এগুলো নিষ্ক্রিয় থাকে। এগুলো কি থাকে? নিষ্ক্রিয় থাকে। কি? নিষ্ক্রিয় থাকে। ঠিক আছে, বাট যদি একবার সক্রিয় হয় তাহলে কি হয়? এটা চক্রাকারে, একটা সক্রিয় হলে সবগুলাকে আস্তে আস্তে সবগুলাকে সক্রিয় করে, পুরো একদম সার্কেলের মতো সবগুলাকে সক্রিয় করে দেয়। তাহলে কি বলছি ভাইয়া? শাখা সার্ক ক্লাবটা কিসের? শাখা সার্ক ক্লাব কি বুঝিনি। আচ্ছা, তাহলে কি কমপ্লিমেন্ট সিস্টেম কি নিষ্ক্রিয়? আবার 20 ধরনের প্লাজমা প্রোটিন, এটা কই থেকে? কোথা থেকে জানি? হ্যাঁ বল, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। জানো তুমি প্লাজমা প্রোটিন কই থেকে তৈরি হয়? জানো তুমি এটা? জানো? এটা কমেন্ট করো। দুইটা জিনিস, প্লাজমা প্রোটিন থাকে কই, প্লাজমা প্রোটিন তৈরি হয় কই? খুবই গুরুত্ব, পারা উচিত। বায়োলজি পড়ো, তাহলে কি বায়োলজি পড়ছো? মেডিকেল কোচিং করছো কি তোমরা? হ্যাঁ, বলো। আচ্ছা, 85 নাম্বার বলছে কি? কোনটা? প্রোগ্রামড সেল ডেট। ঠিক আছে, প্রোগ্রাম সেল ডেট মানে একদম প্রোগ্রামিং করে তুমি সাজাই দিছো, এরপর খালি মারাই। প্রসেসটা কি? লিম্ফোসাইট। এটা কেউ পারলি না? আরে প্লাজমা প্রোটিন রক্তের মধ্যে থাকে কই? রক্তের মধ্যে। তৈরি হয় কই? এটা হচ্ছে থাকে রক্তের মধ্যে। বলতো থাকে কি? রক্ত তৈরি করে কে? যকৃৎ তৈরি করে। যকৃতের মধ্যে সুন্দর করে লেখা আছে প্লাজমা প্রোটিন তৈরি করে যকৃৎ। থাকে কই? রক্তে। আর এগুলা 20টা মিলে কি গঠন করে? কমপ্লিমেন্ট সিস্টেম গঠন করে। 20টা মিলে কি গঠন করে? এই তো, হ্যাঁ, অবন্তিকা জাহান বলছে, হ্যাঁ, লিভারে থাকে। গুড, হ্যাঁ, থাকে রক্তে। হ্যাঁ, গুড, ঠিক আছে, এই তো, ঠিক আছে। প্রোগ্রাম সেল তাহলে কোনটা? এটা কোনটা হবে? প্রোগ্রাম বেস সেল কোনটা হবে? আচ্ছা, নেক্রোসিস আমি যেভাবে মনে রাখতাম, নেক্রোসিস এন দ্বারা শুরু হয়েছে। এন দ্বারা হচ্ছে নিউট্রিশন মানে কি? পুষ্টির অমিত্র হচ্ছে নেক্রোসিস। তাহলে অ্যাপোপ্টোসিস কোনটা? যেটা জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু। জেনেটিক্যাল মানে কি? এটা বংশগতভাবে নিয়ন্ত্রিত হয়েছে। তার মানে কি? সবার ক্ষেত্রে সেম ভাবে নিয়ন্ত্রিত হয়, আল্লাহ প্রদত্ত দিয়ে দিছে। তাহলে কি প্রোগ্রামিং করে দিয়েছেন আল্লাহ? এটা প্রোগ্রামিং করে দিছে না? যদি এটা তোমার বইয়ে নাই, আবুল হাসান স্যারের বইয়ে নাই, বাট অন্য রাইটারের বইয়ে আছে, তাহলে কি বুঝছো কিনা? জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু মানে কি? আল্লাহ তাআলা প্রোগ্রাম তৈরি করে দিয়েছে। হ্যাঁ, তাহলে এটা কি? ওই যে অ্যাপোপ্টোসিস হচ্ছে কি? প্রোগ্রাম বেস সেল। মাইটোসিস তো হবে না, এগুলো আমরা জানি, এটা বলার কিছু নেই। মাইটোটিক প্রোফেজ 1 এর কোন ধাপে কায়াজমা ঘটে? এটা কালকেও আসছিল, দেখছো? এক্সকুশন যে ডিরেক্ট কমন পড়ছে। এটা কি? ডিরেক্ট কমন পড়ছে। তাহলে এটার আনসার কি হবে বলো?
মায়োটিক প্রোফেজ 1 এর কোন ধাপে কায়েজমা দেখা যায়? লেপটোটিন, প্যাকাইটিন, জাইগোটিন, ডিপ্লোটিন। কালকে তাহমিদ পড়াইছিল, আমিও বলছিলাম যে যত সংজ্ঞা আছে সব প্যাকাইটিনে, সব প্যাকাইটিনে। দুইটা ছাড়া, দুইটা কি আছে সেটা জাইগোটিনে। জাই মানে বাই, জাই মানে কি বাই, তাহলে কি ওই যে বাই, জাই মানে আসলে জোড়া, জোয়াল বোঝায়, জোয়াল মানে জোড়া, তাহলে বাই ভ্যালেন্ট, বাই ভ্যালেন্ট, ঠিক আছে, বাই ভ্যালেন্ট, ঠিক আছে। আর এই বাই ভ্যালেন্ট বা জোড়া সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে সিনাপসিস বলা হয়, সিনাপসিস। তাহলে সিনাপসিস আর বাই ভ্যালেন্ট শুধু জাইগোটিনে, বাকি সব হচ্ছে প্যাকাইটিনে। ডিপ্লোটিনে কি? ডিপ্লোটিনে একটা জিনিস আছে, এই ডিপ্লোটিন একটা জিনিস আছে, সেটা কি? টার্মিনালাইজেশন, টার্মিনালাইজেশন মানে কি? প্রান্তীয়করণ, টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ ঘটে। আর লেপটোটিনে এটা একদম হুবহু কার মতো? প্রোফেজের মতো, প্রোফেজের মতো। জলবিয়োজন ঘটবে, দৃষ্টিগোচর হবে ক্রোমোসোম গুলা। দুইটা জিনিস বেশি দেখা যায়, সেটা হচ্ছে বহু ক্রোমোমিয়ার দেখা যায়, আর হচ্ছে কি প্রাণীতে এটা কি বুকে বা হচ্ছে পোলারাইজ বিন্যাস দেখা যায়, ফুলের তোড়ার মতো গঠন করে। তাহলে কি? হ্যাঁ, প্যাকাইটিং, প্যাকাইটিং, গুড। এই তো সবাই পারি দেখা যায়, এই তো গুড। এই যে এখন একটু ভালো লাগছে, একটু কমেন্ট টমেন্ট কর, তোদেরও পড়া হয়ে যায়, আমারও ভালো লাগে। ঠিক আছে, পরেরটা, কোন জৈব উপাদানটা গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড থাকে? এটা একদম একদম বেসিক একটা কোশ্চেন, তোমার কাছে মনে হইতে পারে এটা, হ্যাঁ এটা ফুল সিলেবাস থেকে আসছে, এটা ফুল সিলেবাস থেকে আসছে, ঠিক আছে, কিন্তু এটা একটা বেসিক একটা কোশ্চেন, এটা একটা বেসিক কোশ্চেন। তুমি একটু যদি একটু চিন্তা করো তাহলে এটা পারার কথা তোমার। ঠিক আছে, দেখো শর্করা, শর্করার একক বা ইউনিট কোনটা? সেটা হচ্ছে আমরা জানি গ্লুকোজ, কি? গ্লুকোজ। ওকে, স্নেহ কোনটা? স্নেহ বা লিপিডে কি থাকে? আমরা জানি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস হচ্ছে কি গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। আমিষে কি থাকে? এই যে বাচ্চা কাচ্চা কেউ কি কমেন্ট করছো? গমে গ্লুটামিন, প্রোটিন, হ্যাঁ প্রোটিন। তাহলে কি থাকবে? এই যে অ্যামিনো অ্যাসিড থাকে। আমিষে কি থাকে? অ্যাসিড থাকে, গ্লুটামিক অ্যাসিড একটা অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। তাহলে গ্লুটামিক অ্যাসিড একটা কি? অ্যামিনো অ্যাসিড। ওই যে আর কে জানি বলছে গমে গ্লুটামিক অ্যাসিড থাকে। বা তোমার আরো যদি সহজ ভাবে আমি বলি, যারা আমার জৈব রসায়ন ক্লাস করছো তারা পারার কথা, ওই যে দেখবো জৈব রসায়নে সবার শেষে একটা ছক আছে, ঠিক আছে, পোলার অ্যামিনো অ্যাসিড, তারপরে হচ্ছে কি বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের ভাগ ছিল, নন পোলার, পোলার, তারপর হচ্ছে কি অম্লীয়, ঠিক আছে, ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড। ওইগুলো আমি সুন্দর করে পড়াই দিয়েছিলাম একটা খুবই সুন্দর একটা ছন্দ দিয়ে, ঠিক আছে। যারা আমার ক্লাস করছে তারা পারার কথা, ওখানে কিন্তু সুন্দর হয়েছিল গ্লুটামিক অ্যাসিড, ঠিক আছে, গ্লুটামিন বা গ্লুটামিক অ্যাসিড, এগুলো অ্যামিনো অ্যাসিড। আর অ্যামিনো অ্যাসিড দ্বারা কি তৈরি হয়? প্রোটিন তৈরি। তার মানে কি? প্রোটিন মানে কি? আবার অনেক বান্দা আছে প্রোটিন মানে জানি সেটাও ভুলে যায় পরীক্ষার হলে, তাহলে আমিষ মানে প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, ওকে, প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড গুলা দেখো একই জায়গা থেকে বারবার কোশ্চেন আসছে। প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড গুলো একে অপরের সাথে কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে? বন্ধনটা কি? বন্ধনটা কি? গ্লাইকোসাইড বন্ধন। যারা জানি তারা কমেন্ট করবে। এটা কই থাকে বলতো? এটা শর্করার মধ্যে থাকে, শর্করাতে থাকে, ঠিক আছে। এস্টার তো আমরা জানি, এস্টার তো এখানে থাকবে না, নরমাল ব্যাপার। এস্টার এস্টারিকরণ, এস্টারিফিকেশনের ক্ষেত্রে থাকে, বা লিপিডের ক্ষেত্রে থাকতে পারে এস্টার, তাই না? লিপিডে যেমন চর্বির মধ্যে এস্টার বন্ধন থাকে। হাইড্রোজেন বন্ধন, দুনিয়ার সবকিছুতে হাইড্রোজেন বন্ধন আছে, সবকিছুতে থাকে, কিন্তু এটা না। কিন্তু অ্যামাইনো অ্যাসিড গুলোর মাঝখানে কি থাকে? কে কোন? এ এ এ হ্যাঁ, ফারুক বলছে, অবান্তিকা বলছে, জান্নাতুল মাওয়া, সাদিক বলছে, সঞ্জিতা বলছে, সবাই বলছে সেটা কি? পেপটাইড বন্ধন। আরে প্রোটিনে পেপটাইড, প্রোটিনে কি বন্ধন? পেপটাইড বন্ধন। কমন সেন্সের ব্যাপার, সবাই পারি আমরা। কোন ধরনের রক্তকণিকা কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি, ঠিক আছে। অ্যান্টিবডি আর অ্যান্টিজেন অনেকেই পেঁচ বাজায় যে অ্যান্টিজেন কার, অ্যান্টিবডি কার? অ্যান্টিজেন কার, অ্যান্টিবডি কার, ঠিক আছে। মনে রাখবো আমরা, বডি মানে তোমার বডি, অ্যান্টিবডি হচ্ছে তোমার ভিতরে যেটা তৈরি হয়, অ্যান্টিজেন যেটা বাইরে জীবাণুর অংশ সেটা। এখনো সেটা কোনটা হবে? এটা কোনটা হবে? আমরা জানি অ্যান্টিবডি তৈরি করা হচ্ছে বি কোষ, কি কোষ? বা বি কোষ, বি কোষ। কোথাও কোথাও লেখা থাকে বি কোষ, কোথাও কোথায় লেখা থাকে প্লাজমা কোষ, প্লাজমা কোষ। এই যে বি কোষ বলছো, এটা আসলে কি বলতো? বি কোষ আসলে কাকে বলি আমরা? হ্যাঁ, সবাই দেখি পারে, হ্যাঁ, সেটা কি আসলে বি লিম্ফোসাইট। বি কি? লিম্ফোসাইট। কি সাইট? বি লিম্ফোসাইট। কোনটা? বি লিম্ফোসাইট, ঠিক আছে। তাহলে আনসার কি? ডেফিনেটলি আনসার হচ্ছে ডি। ডেফিনেটলি আনসার কি? ডি। নিউট্রোফিল কি? নিউট্রোফিল আর হচ্ছে মনোসাইট, এই দুইটা কি করে বলতো? আমাদের ফেগোসাইটোসিস প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। বেসোফিল হেপারিন তৈরি করে, যেটা রক্ত জমাট বাঁধতে দেয় না। আমাদের এই যে রগ মানে কি? বাইরে থেকে যেগুলো দেখা যায় যেগুলো কিন্তু শিরা,
শিরার ভিতরে বা ধমনীর মধ্যে দিয়ে রক্ত কেন জমাট বাঁধে না, বাইরে হলেই কেন রক্ত জমাট বাঁধে, তার অন্যতম কারণ হচ্ছে এই ব্যাসোফিল থেকে যেটা তৈরি হয় সেটার নাম কি, হ্যাপারিন। এই হ্যাপারিন কি করে রক্তকে জমাট বাঁধতে দেয় না। তিনটা কারণ, একটা কারণ এটা, এক নাম্বার কারণ এটা, বাকি দুইটা কারণ কে কে বলতে পারবা? একটু কমেন্ট করো তো, কেন রক্ত আমাদের বডির ভিতরে জমাট বাঁধে না? একটা কারণ হ্যাপারিন, বাকি দুইটা কি? ইউসিনোফিল, ইউ মানে তুমি, আমি যেভাবে রাখতাম, ইউ মানে কি তুমি, তোমার মধ্যে কি হবে, কৃমি। অ্যালার্জি কার হয়, তোমার, বুঝছো কিনা? তোমার কৃমি হয়, তোমার অ্যালার্জি হয়। তাহলে এই যে কৃমির বা অ্যালার্জিক যে জিনিসগুলো আছে সেগুলো ধ্বংস করার জন্য হচ্ছে কি ইউসিনোফিল ইউজ করা হয়। ক্লিয়ার? ক্লিয়ার? আর লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, যেটা আণুবীক্ষণিক সৈনিক হিসেবে কাজ করে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপর আসো কি, ঠিক আছে তো নাকি? 90 প্রাণীর আচরণ বিজ্ঞানকে কি বলা হয়? আচ্ছা, রক্তাণুর অভ্যন্তরে মসৃণ থাকে, গুড। হ্যাঁ, বায়ুর সংস্পর্শে না আসার জন্য, না এটা মিন না। হ্যাঁ, মসৃণ থাকে, এটা ঠিক আছে, মসৃণ থাকে ঠিক আছে, বায়ুর সংস্পর্শে না আসে না, এটা না, এটা না। ঠিক আছে, দেখি এই সাদিক পরেরটা কমেন্ট করো, মাওয়া পরেরটা কমেন্ট করো। প্রাণীর আচরণ বিজ্ঞানকে কি বলি আমরা? আচরণ বিজ্ঞানকে আমরা কি বলি বলো? এটা সবাই জানার কথা। অনেক ইকোলজি না ইথোলজি বলে, তা ইকোলজি হচ্ছে বাস্তুতন্ত্র বলা হয়, বাস্তুতন্ত্র। এটা আমরা জানি না, জীব আর তার পরিবেশের মধ্যে যে অন্তর্ক্রিয়া সেটা ইকোলজি বলা হয়, ইকোসিস্টেম বলি আমরা, তাই না? ওইটা, তাহলে ওটা তো হবে না। এনিমেল বিহেভিয়ার বোঝাই যাচ্ছে যে প্রাণীর যে বিহেভটা আছে, বিহেভ মানে আচরণ, সেটা তো আর হবে না। তাহলে এটা আমরা সবাই জানি। ইথনোলজি এটা কোনো না, তাহলে আনসার কি হবে? এটা তোমার প্যাচ বাজানোর জন্য এই যে ইথনো মারছে, ইথনোজুলজি, আসলে কি ইথোলজি বা আচরণ বিজ্ঞান, ইথোলজি বা আচরণ বিজ্ঞান। ক্লিয়ার? তাহলে আনসার কি ইথোলজি। পরেরটা, কোনটিকে কোষের প্রোটিন, আই হ্যাঁ রে, কত কত কঠিন কোশ্চেন দিছে, অনেক কঠিন না? প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? আমরা কেউ পারি না এটা, ঠিক আছে, আমরা কেউ পারি না। এই দেখি কে পারে না, কমেন্ট কর এটা। এই তো, হ্যাঁ সাদিক, গুড। রক্তের গতি, রক্তের অনেক বেশি গতি থাকে, যে তিনটা কারণে রক্ত ভিতরে জমাট বাঁধে। একটা হ্যাপারিন, মসৃণ, রক্তের গাত্র যেটা আছে, গাত্র বা গা, সেটা মসৃণ থাকে, আর একটা হচ্ছে উচ্চ গতি থাকে। তাহলে এই কোনটা বলা হয় আমরা সবাই জানি, কি রাইবোজোম। মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু করে? সেন্ট্রোমিয়ার চিনছ? এই যে যেটা আমার মতো বর্ণহীন এরকম গুল্লা থাকে, যদিও লাল কালার দিয়ে লিখছি, যাই হোক এরকম গুল্লা, এটা কি বর্ণহীন থাকে, ওই গুল্লার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, আচ্ছা, যেমন সে হচ্ছে আসলে অনেক পরিশ্রমী, সবকিছুকে মেনটেন, তারে ঘুরেই কিন্তু এরকম গুলা ক্রোমাটিড গুলা, ঠিক আছে, বাহুগুলা আছে, ঠিক আছে, কিন্তু সে হচ্ছে বর্ণহীন। আমার মতো, যেরকম আমরা সারাদিন পরিশ্রম করি, তোরা থাকস না, হ্যাঁ সব বৃথা, জীবনটাই বৃথা। তাহলে কোনটা হবে? প্রোমেটাফেজ কে বলছে? না, প্রোমেটাফেজ না। হ্যাঁ সাদিক, সাদিক বলছে মেটাফেজ। হ্যাঁ গুড, মেটাফেজ। মেটাফেজ সেন্ট্রোমিয়ারের বিভাজন হইয়া দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি করে। বায়োলজিতে তোমরা আমারে বাচ্চারা কি বলি? ডটার সেল, তাই না? বাচ্চা, শিশু বলি। বায়োলজিতে বাচ্চাকে বলা হয় অপত্য কোষ। বাচ্চাকে কি বলা হয়? অপত্য কোষ। হ্যাঁ, মেটাফেজ হবে। এটা আনসার কি? মেটাফেজ। মেটাফেজে অনেক কিছু হয়। মেটাফেজে মেটাকাইনেসিস ঘটে। বিষুব অঞ্চলে যখন সবগুলো আসে তখন মেটাকাইনেসিস বলা হয়। এরপরে এরা ঘুরে, এরকম ঘুরে 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 সুপার কয়েলিং হয়, কয়েলিং হয়ে কন্ডেনসেশন হয়, ঘনীভবন হয়। ঠিক আছে, তখন এগুলো মোটা, খাটো, সবচেয়ে স্পষ্টতর হয়, দৃষ্টিগোচর হয়। হ্যাঁ, এরকম বটকা হয়ে যায়। ঠিক আছে, তো সবকিছু এখানে হয়, এটা একটু দেখে রাখবে। বাকি তো আমরা জানি, প্রোফেজ একটু আগে বললাম, লেপটোটিন প্রোফেজের মিল আছে, টেলোফেজ হচ্ছে গতি পর্যায়। ঠিক আছে, সেটা একটু দেখে রাখবা। ভি এল ওই যে আকৃতিগুলোর মতো হয়, হ্যাঁ, এগুলো একটু দেখে রাখবা। মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি? সবচেয়ে বড়, সব সিলেবাসের বাইরের কোশ্চেন যদিও। 93 এ। হ্যাঁ, এটা কত পার্সেন্ট থাকে এটা বলো তো? বুঝলাম, কত পার্সেন্ট দেই, কেমন পারো? এই যে আমাকে বলো তো, সেরিবেলাম, সেরিবেলামও সর্ববৃহৎ অংশ, সেটা কার? সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের। কোনটা? পশ্চাৎ মস্তিষ্ক যেটা আছে, পশ্চাৎ মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ হচ্ছে সেরিবেলাম। বাট ওভারঅল মস্তিষ্কের বৃহৎ অংশ কোনটা? সেরেব্রাম, যেটার অংশ হচ্ছে নাফিস সাদিক বলছে কত? 80%। গুড, 80%। দেখবা এই সেরেব্রাম কয়টা খন্ড আছে বলো? কয়টা হেমোস্ফিয়ার আছে? দুইটা। এই দেহাই তো দিছি, কয়টা? দুইটা। একটা ডান সেরেব্রাল হেমোস্ফিয়ার, একটা বাম সেরেব্রাল হেমোস্ফিয়ার। বুঝছি? তুমি জানো কিনা এই যে স্ট্রোক আর হার্ট অ্যাটাক, স্ট্রোক কিন্তু ব্রেনে হয়। তোমার যদি ডাইন সেরেব্রাল, তোমার ডান পাশের সেরেব্রাল হেমোস্ফিয়ার নষ্ট হয়ে যায়, তাহলে তোমার কিন্তু বাম পাশ অবশ হয়ে যাবে। বুঝছো? আর যদি বামটা নষ্ট হয় তাহলে ডান পাশ অবশ হয়ে যাবে। এর জন্য যারা প্যারালাইজড হয় তাদের হার্টে কোনো প্রবলেম নেই বেশিরভাগই। ঠিক আছে, যদিও একটা সম্পর্ক আছে, এলাবা স্ট্রোক করলে তখন প্যারালাইজ হয়। বুঝতে পারছি?
আচ্ছা ওকে ঠিক আছে, পরেরটা। কোন কোনটি মিথজীবীর ক্ষেত্রে সত্য? এটা তো সবাই পারার কথা। মিথজীবীর ক্ষেত্রে সত্য, একজন উপকৃত হয়। আজকালকার যুগে ছেলে মেয়েদের রিলেশনশিপের মধ্যে হয়, যদিও দুইটাই হারাম। আচ্ছা যাই হোক, তারপর কি উভয় অপকৃত হয়? মানে উপকৃত হয় না, একজন অপকৃত হয় না উভয়ই উপকৃত হয়? তাহলে আনসার কোনটা হবে? আমরা সবাই জানি এটা উভয়ই উপকৃত হয়ে থাকে। আনসার কি তাহলে? বি। আনসার কি? বি। তো এটা তো পারার কথা সবারই, তাই না? আমরা সবাই তো মিথজীবী সম্পর্ক আছে আমাদের মধ্যে, সবারই বান্ধবী একটা দুইটা তিনটা করে, সবার বন্ধু একটা দুইটা তিনটা করে। ভার্সিটিতে গেলে এগুলো বেশি দেখা যায়। হ্যাঁ, ছেলেদের নোটস টোটস শিট টিট অনেক দরকার লাগে, এটা মেয়েরা শিট নোট ভালো করতে পারে। আবার ছেলেদের মেয়েরা খাটায় বাজার সদায় অমুক তমুক কোথাও যাওয়া আসা। তো দুইজন দুইজনের কাছে উপকৃত হয়েছে। হ্যাঁ ঠিক আছে। ভাইরাসের আক্রমণে দেহ স্বতঃস্ফূর্ত ভাবে তৈরি হয়, এই যে এটা তো একটু বলেই ফেলছি, স্বতঃস্ফূর্ত ভাবে তৈরি হয় বলে ফেলছি না? বলো যে আক্রান্ত কোষ থেকে তৈরি হবে, এটা ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন, এটা ছড়ায় যায় সব দিকে, ভালো কোষে ছড়াই যাবে, অন্য ভাইরাসকে আক্রমণ করতে দিবেন, ইভেন ক্যান্সার কোষকেও ধ্বংস করবে। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? ইন্টারফেরন। আনসার কি? ইন্টারফেরন। লাইসোজোম তো মানুষের লালা, অশ্রু, তারপর কি আছে এগুলাতে থাকে। ঠিক আছে, লাইসোজোম থাকে যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, হিস্টোন, হিস্টোন হচ্ছে হিস্টোন কাইন্ড অফ প্রোটিন, হিস্টোন প্রোটিন আমরা জানি। হিস্টোন প্রোটিন নিউক্লিওহিস্টোনের নাম করে বলা যায়, ছেলেদের ক্ষেত্রে থাকে। এটা একটা ক্ষারীয় প্রোটিন। ঠিক আছে, এগুলো অনেক কিছু আছে, একটু দেখে রাখলাম। এই যেটা শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেন। হ্যাঁ, শর্ট সিলেবাসের বাইরে অনেক কোশ্চেন আসছে। পনির তৈরিতে কোন এনজাইম ব্যবহার করে? আমি যেটা মনে রাখতাম পনির র র পনির র র দ্বারা রেনিন, পনির হচ্ছে রেনিন। তাহলে রেনিন হচ্ছে কি পনির তৈরিতে ব্যবহৃত হয়, পনির রেনিন তৈরি হতে। প্যাকটিন, এটা আমি মনে রাখতাম প্যাকেট, প্যাকেট 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 কি? জুস, জুস মুস, ফলের জুস, এগুলো কই আমরা কি প্যাকেটে খাই, কই খাই? প্যাকেটে খাই। তাহলে ফলের জুস তৈরিতে প্যাকটিন ব্যবহার করা হয়। ক্যাটালিস্ট তো আমরা জানি, ক্যাটালিস্ট আমরা জানি, ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট কি জানি? পারক্সাইড, খুব ইম্পর্টেন্ট কিন্তু ক্যাটালিস্টটা, H2O2 এটাকে ভাঙে। ঠিক আছে, ক্যাটালিস এনজাইম ভাঙে কি করে? পানি H2O প্লাস অক্সিজেন তৈরি করে। এই বিক্রিয়া প্রত্যেকটা মানব দেহের ক্ষেত্রেই ঘটে, ক্যাটালিস এনজাইম কাজ করে এটা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই যে ক্যাটালেজ আছে না, এই যে ক্যাটালেজ, চোখের উপরে ছানি পড়ে মানুষের, ঘোলা দেখে, ভালো দেখে না। ঠিক আছে, এই ছানি পড়া বা কন্টাক্ট লেন্সের, কন্টাক্ট লেন্স কোনটা? কন্টাক্ট 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 হেরে গেছে, কন্টাক্ট কন্টাক্ট লেন্স, কন্টাক্ট লেন্স ধোয়ার ক্ষেত্রে ক্যাটালিজ ইউজ করা হয়। আর পেপেইন, এগুলো হজম টজমের ক্ষেত্রে। হ্যাঁ, পেঁপে খাইলে দেখবা যে ডাক্তাররা বলে যে সকালবেলা কাঁচা পেঁপে খাইলে গ্যাসের ভালো কাজ করে। ঠিক আছে, যে পেপেইন, পেঁপে হজমে সাহায্য করে। ঠিক আছে, পেপেইন কি করে? হজমে সাহায্য। পড়াই দিলাম যা, চারটা অপশনই। গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়? গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়? প্রত্যেকটা অপশন এরকম ভাঙ্গায় ভাঙ্গায় সুন্দর করে পড়াই দিই, তারপরেও তোরা থাকস না ক্লাসে, দুঃখ করে রাখবো। গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়? ঠিক আছে, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়াতে। আমরা জানি শ্বসন দুইটা জায়গায় হয়, একটা সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়াতে। এই দুইটা তো নাই তেন এমনি বাদ। কিন্তু কিন্তু গ্লাইকোলাইসিসটা কই হয়? গ্লাইকোলাইসিসটা মেইনলি সাইটোপ্লাজমে হয়ে থাকে। বাকি সব যা আছে, চারটা ধাপ না, চারটা কি কি? গ্লাইকোলাইসিস, এসিটাল কো এ, ক্রেফট চক্র, আরেকটা কি বলতো? ইটিএস বা ইটিসি। চারটার মধ্যে তিনটাই ঘটে হচ্ছে কই? তিনটাই ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, শুধু সাইটোপ্লাজম ঘটে গ্লাইকোলাইসিসে। এখন বলো তো ইনার মেমব্রেনে কোনটা ঘটে? কমেন্ট করো একটু। ইনার মেমব্রেন, ইনার মেমব্রেনে কোনটা ঘটে সেটা একটু কমেন্ট করবো আমরা। ওকে ঠিক আছে, কোনটা নগ্নবীজী উদ্ভিদ? এটা তো সবাই পারবো আমরা, বলো তো দেখি এটা কে কে পারি, কমেন্ট করো একটু। 99 গেছে কে বলো পান? 99 তো আগে না, এটা আগে ক, নগ্নবীজী কোনটা? এই তো হ্যাঁ, জাহিদ হাসান বলছে সাইকাস। হ্যাঁ, ফটোফসফোরিলেশন কি? এর ফটোফসফোরিলেশন কই? ফসফোরিলেশন, হ্যাঁ সাইকাস, সাইকাস, ইটিএস। হ্যাঁ এই তো ইটিএস, গুড গুড। হ্যাঁ, ইটিএস এ কি হয়? ইনার মেমব্রেন। এটা হচ্ছে কি ইনার মেমব্রেনে কই কি ঘটে? ইটিসি বা ইটিএস ঘটে। হ্যাঁ সাইকাস, সাইকাস। তাহলে আনসার কি হবে? ডি হবে। বাকি সবগুলা যেগুলো ধান বাস গম এগুলো কিন্তু আবৃতবীজী উদ্ভিদ, তুমি আমি খাই, আমাদের পরিচিত যা সব হচ্ছে কি আবৃতবীজী উদ্ভিদ। তাহলে সাইকাস হচ্ছে কি নগ্নবীজী উদ্ভিদ। বা একমাত্র উদাহরণ বইয়ের মধ্যে বোল্ড একটা টপিকই আছে, সেটা সাইকাস। কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? যারা জানি তারা একটু কমেন্ট করবো। সার্সিনা,
যেটা উদাহরণ হচ্ছে সার্সি নাই। সার্স কাকে তুমি ছাড়বা না, কাকে তুমি ধরে রাখবা, যাকে তুমি ভালোবাসো, তাই না? আচ্ছা, কথার কথা, ছেলেরা কাকে ছাড়বে না? এমন ধরো বউ বা হচ্ছে গার্লফ্রেন্ড, কাকে ছাড়বে না যে সব দিকে সুন্দর? বা ছেলেটা বা মেয়েটা যদি সব দিকে সুন্দর হয়, তা উচ্চতায় সুন্দর, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে, সব দিকে মানে আয়তন মাইতন সব চতুর্দিকে যার সমান, তাকে তুমি কি করবা? কখনো ছাড়বা না। তাহলে ছাড়ছি নাকি? যার দৈর্ঘ্য প্রস্থ আয়তন সব সমান, তাকে আমরা ছাড়বো না, কোনোদিনই ছাড়বো না, ছাড়ছি না। আচ্ছা, বিব্রিয় কলেরা। বিব্রিয় কলেরা এটা হচ্ছে কম আকৃতি, আমরা সবাই জানি, কমেন্ট করছি কি আমরা? বিব্রিয় কলেরা। হ্যাঁ হ্যাঁ, 100 হচ্ছে সি, 99 সি, 100 গেছে বললাম। হ্যাঁ সি। আর সিউডোমোনাস তো আমরা অনেক কাজ করে, এটা আমরা জানি। সিউডোমোনাস, স্পাইরেলাম, স্পাইরেলাম হচ্ছে এটা স্পাইরেলাম মিনাস বা মাইনাস, ঠিক আছে, এটা স্পাইরেলামের উদাহরণ, একটু দেখে রাখবা। সূর্যের আলোর কোন বর্ণালীতে সর্বাধিক সালোক সংশ্লেষণ হয়ে থাকে? 100 নম্বর। কই সবচাইতে সালোক সংশ্লেষণ বেশি হয়? রেড। বুশরাহ বলছে কি রেড। রেড মানে কি সবুজ, রেড মানে কি নীল, রেড মানে কি লাল, কমলা। তাহলে কি হবে? রেড বা লাল হবে, রেড বা কি লাল হবে। হ্যাঁ, এরা রেড বলছে ভাইয়া, সার্সিনা ব্যাকটেরিয়াটা জীবনে নাই। জাহিদ হাসান, তুই কি করলি তোর জীবনে? আমি পড়াইতেছি, আমার জীবনেই নাই, তোর জীবনে কি থাকবে বল? হ্যাঁ, আমি পড়াইতেছি, এই সার্সিনা যাকে ছাড়বো না এরকম কেউ নাই। আর হচ্ছে তোরা তোরা তো বহুত বাচ্চা কাচ্চা, নাক দিয়ে চাপ দিলে দুধ বেরোবে এখন। আর সার্সিনা পাবি কখন বল? যখন চান্স পাবা। সো সার্সিনা পাইতে গেলে আগে চান্স পাইতে হবে। সো আগে চান্স পাওয়ার জন্য ট্রাই করো। এরপরে কি আরো আছে কিনা? আর কি আছে? না, আর নাই। তাহলে কি সোনার বাংলা দেশ, রোজা রমজানের দিন, ঠিক আছে, পড়াশোনার পাশাপাশি কিন্তু কি নামাজ কালাম, আবারও বলি এটা কিন্তু যা মাস্ট, কেউ মিস করবে না। নামাজ কালামটা অবশ্যই অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাবা, আল্লাহ তাআলার কাছে চায় তোমার নিয়ে আসতে হবে। দিবা না কেন? দেখো, আমাদের বাবা মা আমাদের জাস্ট জন্ম দিয়েছে, ঠিক আছে, আল্লাহ তাআলা দুনিয়াতে 1% ওপেন ভালোবাসা পাঠায়নি, ঠিক আছে। তাই আমাদের বাবা মার জন্য আমাদের কত মায়া, বাবা মা আমাদের কত ভালোবাসেন, ঠিক আছে। বাবা মার কাছে তুমি যা আবদার করো তাই তোমার দিয়ে দেয়, দেয় কিনা বলো? আজকে তোমার সাধ্যের বাইরে, ঠিক আছে, যার যেমন সাধ্য আছে তার সাধ্যের বাইরেও তোমার বা সন্তানের হচ্ছে জিনিসপত্র কিনা দেয় বা তার চাহিদাটা পূরণ করার চেষ্টা করে। সব বাবা মাই, সব বাবা মাই চেষ্টা করে, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। তাহলে আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠাইছে, ঠিক আছে, যে হচ্ছে মহান, সে আমাদের চাইলে দিবে না? তাহলে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। তোমার বাপ মার কাছ থেকে তুমি যদি চাই আনতে পারো, যে আল্লাহ তাআলা তোমার সবকিছু দিছে, তার কাছে তুমি চাই আনতে পারবে না? চাই নিয়ে আসতে হবে, চাই নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস যেটা আমি সবসময় একটা কথা বলি, যে উপরওয়ালা একমাত্র জায়গা বা একমাত্র ভরসাস্থল, যেই জায়গায় তুমি তোমার মনের সকল কথা সবকিছু শেয়ার করতে পারবা। তোমার বাবা মা যত আপন জনই থাকবে না, তোমার এমনও কথা আছে যে কথা তুমি কারো কাছে বলতে পারো না, শেয়ার করতে পারো না, সেটা তুমি কার কাছে শেয়ার করতে পারবা? আল্লাহ তাআলার কাছে শেয়ার করতে পারবা, ঠিক আছে। তোমার এমন চাহিদা যেটা তুমি কাউরে বলতে পারো, সবাই হাসাহাসি করবে, ঠিক আছে, সেটা তুমি আল্লাহ তাআলার কাছে যেতে পারো। এমন তোমার পাপ, যে পাপটা তুমি কাউরে বলতে পারবা না, বাট তুমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবা। তাহলে সেই আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা মহান, সেই আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা রহমান, সেই আল্লাহ তাআলার কাছে তুমি চাই নিয়ে আসো। তোমার তোমার আমার সবার হচ্ছে কি বলো মালিক, তার কাছ থেকে তুমি চাই নিয়ে আসো, ঠিক আছে। ওকে, কালকে দিনে ইনশাল্লাহ ক্লাস হবে হয়তোবা ইনশাল্লাহ, জানাই দেবো গ্রুপে। কালকে ওরিয়েন্টেশন, সবাই থাকবে, আর যারা ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যাবে। সবাই ভালো থাকবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।